আমার বয়স মানে রানিং চলছে আর কি 16 বছর 7 মাস। 16 বছর 7 মাস। ওকে। আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করি। ওকে। আর বর্তমানে যে গ্রামের বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। কোথায় আছেন বর্তমানে? বর্তমানে নবাবগঞ্জ থাকি। নবাবগঞ্জে আছেন। ওকে ফাইন। প্রিয় শ্রোতা, আজকে যে বন্ধুকে আমরা পেয়েছি আমাদের হ্যালো উইথ 920 তে জীবনের গল্পে, সে মূলত 16 বছরের কিশোরী আমরা বলতে পারি। কিন্তু হ্যালো উইথ 920 তে যদি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না ঘটে তাহলে 18 বছরের নিচে আমরা কারো জীবনের গল্প প্রচার করি না। কিন্তু কখনো কখনো মনে হয় যে হ্যালো উইথ 920 লার্জ নাম্বার অফ লিসনার্স যারা কিশোর কিশোরী, এবং তাদের সামনে তাদের মতো করেই যদি কোনো কিশোর কিংবা কিশোরীকে আমরা উপস্থাপন করতে পারি, তার জীবনের গল্প যদি তাদেরকে কোনো কিছু শেখায়, তাহলে আমার মনে হয় যে হ্যালো উইথ 920 এই বিরাট কমিউনিটির কাছে অনেক বড় একটা জায়গা করতে পারবে। বাই দ্য ওয়ে, আমরা শুরু করতে চাই। আপনি কোথা থেকে শুরু করবেন? আমি শুরু করতে চাই, আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন আমি তো অনেক মানে দুষ্টমি, যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেত তাদের ডেকে তাদের প্যান্ট খুলে দিতাম, নয়তো বা তাদের মানে চুল কেটে দিতাম, এরকম ভাবে দুষ্টমি করতাম। ওরা আমাকে শুধু বকাঝকা করতো, আমি তো ওখান থেকে চলে আসতাম। আম চুরি করা, এই যে আপনি যে কিছু না যেসব খোলাটালার ব্যাপার স্যাপার বললেন, এটা তো ছোট বাচ্চাদের ক্ষেত্রেই ব্যাপারটা ছিল, অন্য কারো ক্ষেত্রে তো না। অন্য কারো ক্ষেত্রে না। দ্যাটস কুল। ওকে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। ওকে ফাইন। তারপর মানে আমার দাদু বাসা ছিল, যে আমের অনেক বাগান ছিল, খেজুর গাছের বাগান ছিল, তো আম চুরি করতাম। আমার দাদু অনেক দুষ্ট ছিল, আম চুরি করতে দিত না। তো আমি আমার মানে ছোট ছোট ভাইয়া ছিল, তো ওদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো আমার ভাইয়াদের বলতাম যে ভাইয়া দাদু তো আমাকে আম মানে চুরি করতে দেবে না, এমনি তো দেবে না, চুরি করতেও দেবে না, তো তুমি দাদুকে পটাবে আর আমি এদিক দিয়ে গাছে উঠবো। তো ভাইয়া তো তাদের মানে পটানো শুরু করে দিত, আর আমি এদিক দিয়ে গাছে উঠতাম। গাছে উঠে মানে আম ছিল অন্যদিকে ফেলতাম। আসলে আমি আম খেতে পছন্দ করতাম না, মানে দুষ্টুমি করার জন্য, যে আমার ছোট ছোট ভাইদের জন্য এরকম করতাম। আবার শীতের দিন আসলে তো রস চুরি করা, এটা সবচেয়ে আমার ভালো লাগতো, রস চুরি করা। যেটা ফজরে আজান হতো, তো আজানের পর আমরা সবাই উঠে যেতাম, মানে আমার সমবয়সী যারা ছিল সবাই। রস চুরি করতে কিভাবে হয় সেটা যদি কেউ শিখতে চায় তাহলে আমার কাছে আসতে হবে। তো আমি আমার বান্ধবীদের সবাইকে বলতাম, মানে ওরা গাছে উঠতে পারতাম না, আমি গাছে উঠতে পারতাম। খেজুর গাছে উঠে রসগুলো পেরে আবার ওই রস মানে হাড়িতে পানি ঢেলে চলে আসতাম। মানে সকালবেলাতে এই ঝগড়াঝাটি, যে আমার দাদু বলতো যে আমার গাছে রস কি নিল, তো আমি বলছি কেন, তুমি দেখে রাখতে পারো না কি রস নেই, আজকে যে আসবে গাছের নিচে যারা আসবি সবাইকে মারবো, এরকম বলতাম। দাদু বলে আচ্ছা ঠিক আছে, তুই আজকে গাছের এখান থেকে সরবি না। আমি বলছি আচ্ছা তুমি আমার সাথে থেকো। মানে আমি নিজেই চুরি করতাম, নিজেই বলতাম। গ্রামে একটা প্রবাদ আছে যে বাঘের কাছে বকরি আদি। বকরি মানে বোঝেন? হ্যাঁ, ছাগল। বাঘের কাছে যদি বকরি দেওয়া হয় এবং তাকে বলা হয় যে এটাকে যত্ন করে রেখো, তাহলে এই ছাগলের কি অবস্থাটা হবে বুঝতেই পারছেন। যাই হোক, ওকে। তারপর তো দাদু তো বলে আজ তো আর রস পড়বে না, তো কাল আবার ফজর আজানের সময় তোকে ডাকবো, তুই আসবি। তো আমি তো জানি যে দাদু ফজর আজানের সময় আমাকে ডাকবে, তার আগে আবার উঠতাম, যে আবার উঠে তো রস চুরি করতাম। তো রস চুরি করে আবার পানি ঢেলে চলে আসতাম। ফজর আজানের শুরু হতো, দাদু আমাকে ডেকে উঠাতো, আমাকে গাছে উঠায়। তো আমি গাছে উঠে দেখি, বলে দাদু এখানে তো রস নেই, সবগুলো তো পানি। বলে এত মানে ফজরে আজানের সময় আসছি, এর আগে কে নিল, আজকে সবার বাসায় বিচার দেবো। তো আমি বলছি আচ্ছা আমি তোমার সঙ্গে আছি, তুমি টেনশন করো না। বলে আচ্ছা ঠিক আছে। এরকম মানে আমার ছেলেবেলা কাটে। যখন নাকি আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমার স্কুলে এমন কোনো খেলা নাই যে আমি পারি না। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার রোল ছিল 2। তো আমার একটা বান্ধবী ছিল অনেকটা ভালো, যে শোভা। আশা করি এই শোভা শুনবে এইসব ঘটনা, যে অনেক হাসবে আমি জানি। আমার স্কুলে খেলা টিচার যতগুলো ছিল সবাই বলে প্রাইজ তো সবগুলো হিমাই নিয়ে যাবে। পর আমি দৌড় খেলায় ফার্স্ট হই, লং জাম্পে ফার্স্ট হই, যে বিস্কুট খেলা যেটা সবাই জানে, বিস্কুট খেলায় আমি ফার্স্ট হই। তো সেখান থেকে আমি ক্লাস 5 থেকে বৃত্তি পাই। যখন আমি ক্লাস 7-এ উঠি তখন আমাদের স্কুলে সেতু নামের একটা মেয়ে মানে ভর্তি হয়। তো অনেক ভালো ছাত্রী ছিলাম বলে আমাকে বলে যে হিমা আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার মতো লেখাপড়া শিখতে হবে, তারপর আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। তো আমি ক্লাস 8-এ উঠি, তখন ওর সাথে আমার ভালো রিলেশন চলে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার জন্য স্কুলটা বন্ধ থাকে, মার্চে আবার 26শে মার্চের জন্য পিটি গুলো করে এরকম ছিল। তখন ওইখানে আমি আবার দলের লিডার ছিলাম। প্রতিদিন স্কুলে যেতাম, আমার নাচ করতে হবে, নাটক করতে হবে, এজন্য মানে স্কুলের যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটাকে বলে, যে এই জাতীয় কাজে আপনি খুব ভালো ছিলেন, আমরা যেটা বুঝতে পারছি। স্কুলে দৌড়ঝাঁপ,
লং জাম্প, হাই জাম্প কিংবা এই যে বিস্কুট খেলা আপনি যেটা বলছেন সেগুলোতে আপনি লিডার। হ্যাঁ। গ্রামেও একই ধরনের মানে দৌড়াদৌড়ি থেকে দুষ্টুমি করা থেকে শুরু করে সেই জায়গাগুলোতে আপনি একেবারে পাকাপোক্ত, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু পড়াশোনায় খুব বেশি একটা বোধ হয় ভালো ছিলেন না। পড়াশোনায় কেমন ছিলেন? অনেক ভালো। দ্যাটস রিয়েলি কুল যে একটা মেয়ে বড় হচ্ছে অবাধ একটা মানে বিচরণ ক্ষেত্র যেটা বলতে পারি আমরা, কোনো ধরনের বিধিনিষেধ নেই, চমৎকার একটা শৈশব। ফাইন, আপনি ক্লাস 8 এর কথা বলছিলেন, তারপর? তো এটা ওঠার পর মানে আমার বড় বোনের বিয়ে হয়ে যায় অলরেডি, তো আমাকে দেখতে আসে 24 কয় তারিখে। ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন ছিলাম, আমার বড় বোন ছিল, তো ওর বিয়ে ঠিক হয়ে যায় আগে। একটু দাঁড়ান, আপনার কথা আমি একটু স্পষ্ট করে বুঝতে চাচ্ছি। একটা হচ্ছে আপনি ক্লাস 8 এ পড়ছেন তখন, রাইট? হ্যাঁ। ওকে, আপনারা ভাই বোন যারা ছিলেন তার মধ্যে আপনার বোন একটা বড় ছিল আপনার, এবং আপনার ছোট একটা ভাই ছিল, তাই তো? হ্যাঁ। আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে তো ততদিনে? মানে ঠিক হয়ে গেছে। আপনার বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, তখনও বিয়ে হয়নি? হ্যাঁ, হ্যাঁ। বড় বোনের সাথে আপনার বয়সের পার্থক্য কয় বছরের? 2 বছরে। 2 বছরে। তার মানে আপনার বড় বোনের বয়স, আপনার যদি তখন 14 বছর বা 13 বছর হয়ে থাকে, আপনার বড় বোনের বয়স হচ্ছে 15 থেকে 16 বছর, তাই তো? হ্যাঁ। এই 15 থেকে 16 বছর বয়সে আপনার বড় বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ। পাশাপাশি আপনার বিয়েও ঠিক করছে। আসলে এটা আমি জানি না যে আমার বিয়ে ঠিক করছে বা এরকম কোনো কিছু। কি জানেন আপনি? ক্লাসে কি ঘটনাটা করছিল আমাকে একটু বলেন তো। যখন মানে 24 তারিখে যখন আমাকে দেখতে আসে, কোন পাগলামি মাসের শুরু করে। 24 তারিখ? মার্চ মাসের। মার্চ মাসের 24 তারিখ, ওকে। ছেলেটা মানে এরকম যে আমি জানি না, আমার আঙ্কেল মানিকে দেখানোর জন্য আসে, যে বলে 2 বোনকে একসাথে বিয়ে দেবো আমার এসএসসি পরীক্ষার পর, তাদের স্বপ্ন ছিল এরকম। তো আমাকে দেখতে আসে, ছেলে বাসা থেকে পছন্দ করে, ছেলেটার নাম ছিল রানা। দাঁড়ান, আমাকে এক্স্যাক্টলি রিজনটা বলেন, আপনি কি দেখেছেন? আপনি তো জানেনও না আপনাকে দেখতে এসেছে, আপনি কি দেখলেন, কি করলো আপনার সঙ্গে, এটা বলেন। মানে আমি যখন নাকি বাসায় আসি, তো আমার আঙ্কেল আমাকে শুধু বলে যে মাথায় মানে ওড়না দিয়ে রাখবে। তো আমি বলছি কেন আমি মাথায় ওড়না দিয়ে রাখবো, আমি তো কখনো ওড়না দিয়ে রাখি না, এখন আমি রাখবো কি জন্য? বলে না, বাসায় তো মেহমান আসছে, এখন একটু ভালো মতো চলাফেরা করো। তো আমি বলছি না, আমি এরকমই করবো। মানে আমার পাগলামি গুলো তো ছেলেটা আরো পছন্দ করে, যেরকম পাগলামি করি। তো বলে এখন ছোট তো বড়। ছেলেটা মানে- আপনার সামনে ছিল? হ্যাঁ, ছেলেটা আমার সামনে ছিল। আসলে বয়সটা একটু বেশি, আমি বুঝতে পারিনি যে সে ছেলেটা হবে আর কি। ছেলেটা যেহেতু আপনার অপরিচিত, আপনি জিজ্ঞেস করেননি ছেলেটা কে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, বলছে যে তোমার ভাইয়া হয়, এরকম ভাবে বলছে। এটা কে বলছে? আপনার আঙ্কেল? হ্যাঁ, আমার বাবা uncle। কই তখন? তখন আমার বাবাও ছিল, মানে রান্না বান্নার জন্য ব্যস্ত ছিল আমার আম্মুর সাথে। ওকে, একই সাথে আপনার বড় বোনকেও দেখতে এসেছিল সেই দিন? না, আমার বড় বোনই তো আগে বিয়ে ঠিক হয়ে যায় আর কি। ওকে, আগে ঠিক হয়ে গেছে, ফাইন, ঠিক আছে। তারপর আপনি কবে বুঝলেন যে আপনাকে বিয়ে দেওয়ার জন্য এটা দেখানো হচ্ছে? 25 তারিখে। ওকে, কিভাবে বুঝলেন? 25 তারিখে আমাকে বলছে যে আমাকে তার মানে ছেলেটার বাবা মা দেখতে আসবে, এরকম ভাবে বিয়ে ঠিক করে। আমার আম্মু বলছে যে এরকম ভাবে এখন বিয়ে ঠিক রাখবো, তো পরে যদি কোনো কিছু করি। আমি বলছি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি ওরকম কোনো কিছু করবো না। আর আমাকে জিদ ধরে না, যদি জিদ ধরেও তাহলে আমি অন্য কিছু করবো, এরকম ভাবে বলতাম। তো আমাকে মানে বিয়ে ঠিক হয়ে যায় 25 তারিখে। মাকে আংটি পরে যা, পড়ালেখা বা কোনো কিছু তো আমার মন বসে না। 24 তারিখে আপনাকে দেখলো, 25 তারিখে বিয়ে ঠিক হয়ে গেল। হ্যাঁ। কবে বিয়ে হওয়ার কথা ঠিক হলো? এসএসসি পরীক্ষার পর তারা আমাকে নিয়ে যাবে। এসএসসি পরীক্ষার পরে নিয়ে যাবে। আপনার কি বিয়ে পড়ানো হয়েছে তখন? মানে বিয়ে পড়ানো হয় না, জাস্ট আংটি পড়ানো। আংটি পড়ানো হয়েছে, তাহলে বিয়েটা কি এসএসসি পরীক্ষার পরে হবে না আগে হবে? হ্যাঁ, বিয়ে এসএসসি পরীক্ষার পর হবে। এসএসসি পরীক্ষার পরে হবে, ওকে। 2 বছর আগে আংটি পরেই গেল। হ্যাঁ। ওকে, ছেলেটা কি করতো? ছেলেটা আসলে তাদের দোকানপাট ছিল, যে সেগুলো দেখাশোনা করতো। ওকে ওকে, তারপর? তারপর তো আমার তো আর পড়ালেখা বা অন্যদিকে কোনো ভালো মন ছিল না। তো সেদিনের পর থেকে আমার খেলাধুলা আর হয় না। যে 25 তারিখে আমি স্কুলে নাটক করব, যে আমি নাচ করব, আমি কি করে যাব? তো আমি স্কুলে যাই। তো আমার এক ফ্রেন্ড আছে, সে মানে শুনে যে আমার এরকম ভাবে দেখতে আসছিল। তো সেখানে যাওয়ার পর আমাকে বলে যে কিরে হিমা, তোর নাকি বিয়ে, তোর হাজবেন্ড নাকি গাড়ি নিয়ে আসে, অনেক কোটিপতির ছেলের সাথে বিয়ে, মানে এরকম ভাবে অনেক খেপাতো। তো আমি বলছি না, তোর বোনের বিয়ে, এরকম ভাবে বলতাম যে তোর বোনের বিয়ে, আমার বিয়ে না। বলে আমার বোনটাই তো তুই, এরকম বলছে। বলার পরে আমি স্কুলে মানে আমার ম্যাডাম ছিল, তাদেরকে আমি জানাই যে এরকম ভাবে আমার বাসা থেকে আমাকে বিয়ে চাপ দেয়। বলে আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। দেখার কথা বলে, তো আমার বাসায় আর ম্যাডাম আসে না। যে আমি বলছি আমি ভালো স্টুডেন্ট, এক খারাপ স্টুডেন্ট হতাম যে আমাকে এই কারণে আমি বিয়ে দেবে। আমি তো খারাপ স্টুডেন্ট ছিলামও না যে আমাকে এরকম ভাবে বিয়ের জন্য চাপ দেবে। তো আমার অনেক মানে আমার স্বপ্নটা ছিল এরকম যে আমি পড়ালেখা করে ডাক্তার হব, যেটা আমার বাবারও স্বপ্ন ছিল যে এরকম করব। তো আর আমার মার স্বপ্ন ছিল আমি মাস্টার হব, আমার কাকি মাস্টার, এই কারণে। তো সেদিনের পর আমি 26শে মার্চ মানে কোনো মতে স্কুলে যাই। যাওয়ার পর মনটা আসলে ভালো ছিল না, তবুও বান্ধবীদের সাথে মানে মিশামিশি এরকম অন্যরকম ইয়ে করি। তো আমি নাটকটা করি, নাটক আর নাচ করি। নাচ করার পর আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমাকে মানে ছেলেটা আমার জন্য ফোন নিয়ে আসে, যে ওদের বাসায় থেকে যে আমাকে ফোন দিবে, আমি ফোন ইউজ করবো, যে ছেলেটার সাথে কথা বলবো। তো আমি বাসায় এসে দেখি যে ছেলেটা আমাদের বাসায় আসছে।
তো আমি বলছি আপনি কেন আসছেন, আমার কি বয়স হয়েছে বিয়ে করার, আপনি এত বড় ছেলে, আপনার সাথে কেন আমার এরকম, আপনি জানেন আমি আপনার মেয়ের বয়সী, এরকম ভাবে বলতাম, মানে লজ্জা দিতাম। তারপর ছেলেটা বলে যে এখন তো তুমি ছোট, এই কারণে বুঝতে পারো না, যখন নাকি সময় হবে তখন তুমি বুঝতে পারবে। তো আমি বলছি দেখেন আপনি আমার জীবন থেকে সরে যান, আপনি তো আমার জীবনটাকে নষ্ট করতে আসছেন, আমার জীবনটা আর সাজানো গোছানো হবে না, এরকম ভাবে বলছি। বলে পরে না আচ্ছা ঠিক আছে তোমাকে আর ডিস্টার্ব করবো না, যে একবারে 2 বছর পরে আসবো। আসলে ছেলেটা মাঝে মাঝে আসতো গাড়ি নিয়ে, যে আমি স্কুলে যেতাম, আমার স্কুলের সামনে গাড়ি মানে কি গাড়ি নিয়ে আসতো? বাইক? হ্যাঁ। ওকে। তো গাড়ি নিয়ে আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, আমি স্কুল থেকে বের হতাম, আমার পায়ের নিচে টাকা রেখে চলে যেত, নয়তো বা কিছু কিনে আমার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিত। আসলে আমি ওইসব মানে করতাম না, ওর জিনিস আমি পছন্দই করতাম না, আর টাকা তো নেওয়া দূরের কথা, আমি টাকা নিয়ে আমার মানে বান্ধবীদের দিতাম, বলতাম আচ্ছা তোরা খা। মানে নভেম্বর মাস পর্যন্ত এরকমই চলে যে আমার পড়ালেখা ভালো মতো হয় না, আমি কখনো আমি 99 নিচে আমি অঙ্কে পাইনি, আমি ও দ্বিতীয় সময় পরীক্ষা ফেল করি অঙ্কে। ওকে, আমি যতটুকু বুঝি যে এই সময়টাতে আপনি আপনার বাবা মাকে কি বলেছিলেন যে আপনি বিয়ে করতে চান না, সুতরাং কোনোভাবে যেন বিয়েটা না দেওয়া হয়? আপনার আসলে বাবা মা হ্যাঁ, আমি বলছি যে আমার কি বিয়ে করার বয়স হয়েছে, তোমরা এখন আমাকে বিয়ে কেন দেবে? তো আমার আম্মু আব্বু বলছে যে এখন বিয়ে ঠিক হলে তো আর বিয়ে হয়ে গেল না, তোকে তো 2 বছর পর নিয়ে যাবে, এরকম ভাবে বলতো, মানে অনেক বোঝানোর চেষ্টা করে আর কি। তো তারা বোঝানো মানে বোঝে না, আমার ফুপ্পিরা সবাই তো তাকে পছন্দ করে, বলে ছেলেটার কি নেই, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, কোনো কিছুর অভাব নেই। আমি বলছি আমার এইসবের দরকার নেই, আমার সুখ হলে হবে, আমি চাই না যে আমার এত টাকা পয়সা লাগবে। অক্টোবর মাস আসে, অক্টোবর মাসে আমি 6 দিনের জন্য নাচার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি চলে যাই। সেখান থেকে ফিরে আসি 31 তারিখে বাসে আসার পর আমি 2 তারিখে প্রাইভেটে যাই, একদিন শুধু রেস্ট নেই। আমার বান্ধবী মানে প্রাইভেটে যায় না সেতু, তো আমি আবার ওদের বাসায় যাই। বাসায় গিয়ে বলি যে সেতু তুমি স্কুলে যাও নাই কেন, প্রাইভেট কেন মিস করলে? তো ও তো আমাকে বলে যে দেখো একটা ছেলে আমাকে ফোন করে, তো আমাকে অনেক ডিস্টার্ব করে, আমার আম্মু আমাকে অনেক বকাঝকা করে, যেভাবে পারে তুমি এটা ম্যানেজ করো। তো আমি বলছি আমি কি করব? তো সে আমাকে বলতে আছে যে না তুমি ছেলেটার সাথে কথা বলো, তুমি বললে অবশ্যই ছেলেটা শুনবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলবো। তো ছেলেটাকে মিস কল দেয়, মিস কল দেওয়ার পরে সাথে সাথে ছেলেটা ফোন করে। ওকে, যে জায়গাটাতে আমরা ছিলাম, সেতুকে ডিস্টার্ব করতো একটি ছেলে কোন একটি আননোন নাম্বার থেকে, এবং সেই ছেলেটিকে আপনাকে দিয়ে মানে ধমকাবে সেই ছেলেটিকে। হ্যাঁ, মিস কল দেওয়ার পরে সাথে সাথে ছেলেটা ফোন করে, রিসিভ করে সালাম দেই, সালামের উত্তরটা নেয়। তো আমাকে বলছে যে কে আপনি? তো আমি বলছি কেন মানুষ? বলার পরে ছেলেটা বলে যে মানুষ আপনার বাসা কোথায়? মানে সে তো আমাকে শিখে দেয়, বলো যে তোমার বুকের ভিতর। তা আমি ছেলেটাকে আসলে বলে ফেলি যে তোমার বুকের ভিতর। তো ছেলেটা বলে যে আপনি পাগল হয়েছেন, আপনার বাসা থেকে কেউ জানে না, আর যদি না জানে তাহলে বাসায় গিয়ে বলেন যে আপনার পাগলাগার মানে খালি আছে, সেখানে গিয়ে ভর্তি করে দিতে, যত সব। এ কথা বলার সাথে সাথে ফোনটা কেটে দেয়। তো আমি বলছি সে তো তোর জন্য আজকে ছেলেটা আমাকে এসব কথা বলবে, বলে আবার মিস কল দাও, ছেলেটাকে বলো, তুমি বুঝিয়ে বলো। তো আবার মিস কল দেয়, মিস কল দেওয়ার পর সাথে সাথে ছেলেটা ফোন করে। তো ফোন করার পর আমি বলছি সরি ভাইয়া, আসলে আপনি যে এই নাম্বারে ফোন করেন নেক্সট টাইম আর ফোন করবেন না, কারণ আপনি কি চান যে আপনার জন্য কেউ বকা শুনুক বা মার খাক? আর যদি আপনি ভদ্র করে মানে ছেলে হয়ে থাকেন তাহলে ফোন করবেন না। তো ছেলেটা আমাকে বলে তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো, তোমার নামটা কি? তখন আমি বলি কানিজ ফাতেমা জাইমা। তো আমি আবার জিজ্ঞেস করি আপনার নামটা কি? তখন বলে সাজিদুল কবির রাকিব। তো আমি বলছি আচ্ছা ভাইয়া সরি যে আপনাকে এইসব কথা বলছি ফার্স্ট, তো আপনি আর ফোন করবেন না। ছেলেটা বলে আচ্ছা আমি ফোন করব না, তোমার বান্ধবীকে ডিস্টার্ব করব না, যদি তুমি আমার সাথে কথা বলো। ওকে। তো আমি বলছি আমি আপনার সাথে কেন কথা বলতে যাব? তো আমার বান্ধবী বলে আচ্ছা ঠিক আছে বল যে আমি বলবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলবো। বলে আচ্ছা ঠিক আছে এখনই তুমি নাম্বারটা নিয়ে যাও। আমি সাথে সাথে ফোনটা কেটে দেই। তো আমি সেতুকে বলছি সেতু এখন আমি কি করব? আমি তো ফোন ইউজ করি না, বা আমার বাসা থেকে কখনো ফোন আমার ধরতে দেবে না, আর আমি এরকম কোনো কিছু আমি করতে চাই না। তো এরকম করার পর বলে না তুই নাম্বারটা নিয়ে যা। তখন আমি আমার খাতায় নাম্বারটা তুলি, ওর নাম লিখে রাখি পথহারা পথিকের সঙ্গী। বাসায় চলে আসার পর আমি শুধু ভাবতে থাকি কেন ছেলেটা আমার সাথে কথা বলতে চায়। যখন নাকি বিয়ে ঠিক হয় তখন ভাবতাম যে আমার লাইফে এরকম কোনো ছেলে আমার লাইফে যদি আসতো যার হাত ধরে আমি চলে যেতে পারতাম, এখান থেকে আমার মুক্তি দিত, যে আমি মুক্তি পেতাম। 3 তারিখ আমি প্রাইভেটে যাই। তো সে তো বলে ছেলেটার সাথে আর কথা বলছিস? আমি বলছি না আমি ছেলেটার সাথে কথা বলবো কেন। 2 দিন পর আবার আমার বান্ধবীরা মানে ফোন করে, বলে কেন মেয়েটা আমাকে কেন ফোন করে না, জামাইকে বলো যে ফোন করতে। সে তোমাকে বলে দেখ তুই যদি ওকে ফোন না করিস তাহলে ছেলেটা আমাকে ডিস্টার্ব করবে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন আমি প্রাইভেট না পড়ে আমি বাসায় চলে আসি। না এরপর আমি রাকিবকে ফোন করি, ফোন করে সালাম দিয়ে কথা বলি। আমি বলছি ভালো আছেন, এ কথা বলার সাথে সাথে তো ধরতে পারছে যে আমি। তো বলে হ্যাঁ ভালো আছি।
আমাকে জিজ্ঞেস করে তোমার সাথে কি ফ্রেন্ডশিপ করতে পারি? আমি বলছি অবশ্যই পারেন। সে আমাকে দেখার জন্য পাগল, যে তোমাকে আমি দেখবো। আমি বলছি এখন আমি দেখা টেকা করতে পারবো না, কারণ আমার সমস্যা, আমার সামনে পরীক্ষা, আমার পড়তে হবে। বলে না, তুমি আমার সাথে দেখা করবা। এরকম করার পর আমি বলছি না, আমি দেখা করতে পারবো না। এরকম মানে রাগারাগি করার পর আমি ফোনটা কেটে দিই। পরের দিন প্রাইভেটে যাই 4 তারিখে। প্রাইভেটে গিয়ে আমি সেতুকে বলি যে সেতু, ছেলেটা আমাকে এরকম ভাবে বলে যে দেখা করতে চায়। আমার তো ছেলেদের সাথে দেখা করতেই ভয় করে। সেদিন মানে 4 তারিখে রাতে যে আমি আবার ঘুমানোর জন্য আমার চাচাতো বোনের কাছে যাই, তো ওকে আবার ফোন করি। ও আমাকে জিজ্ঞেস করে যে আমি তোমার কি হয়ে? আমি বলছি কেন, জাস্ট ফ্রেন্ড। বলে না আর কিছু না। আমি বলছি না। বলে আর কিছুই না। আমি বলছি না। তো এরকম ভাবে বলছে, হাসি করি। তো হাসি করার পর ফোনটা কেটে দেয়। কেটে দিয়ে আমাকে একটা SMS করে যে আই লাভ ইউ জান। কয়দিনের মাথায় এটা হলো? কয়দিনের মাথায়? মানে 2 তারিখ থেকে কথা বলা শুরু হয়, 4 তারিখ রাতে। 4 তারিখ রাতে আপনাকে আই লাভ ইউ জান বলে দিয়েছে? হ্যাঁ। ওকে। SMS করে যে আই লাভ ইউ জান। আপনি ছেলেটা সম্পর্কে কিছু জানতেন? এই যে আসলে কথা- আমি এরকম মানে কোনো কিছু আমি জানি না, জাস্ট কোথায় থাকে, কি করে, কি পড়ছে, না, এরকম কিছু জানি না। ওকে। তো আমি আবার কি করব, যে আমি আমার চাচাতো বোনকে বলছি যে এরকম এরকম ছেলেটা তো আমাকে এইভাবে SMS করছে, এখন আমি কি করব? তোমার চাচাতো বোন বলে তুই আই লাভ ইউ টু লেখ। আমি বলছি আমি লিখতে পারবো না। তো আমার চাচাতো বোন লিখে দেয় যে আই লাভ ইউ টু। তো পাঠানোর পর ওর সাথে সাথে ফোন করে, SMS পাওয়ার পর ফোন করে বলে যে তুমি কি আমাকে সত্যিই লাভ করো? তো আমি কি বলবো, আমি ছেলেটাকে চিনি না, জানি না, আমি লাভ করব দেখি নাই, জাস্ট ফ্রেন্ডশিপ, আবার লাভ রিলেশন, এটা কি করে হয়? এরকম বলার পর আমি বলছি কি হ্যাঁ আমি লাভ করি আপনাকে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কালকে দেখা করো। আমি বলছি সরি, আমি কালকে দেখা করতে পারবো না, 7 তারিখে ঈদ, ঈদের দিন আমি দেখা করব। ঈদের আগের দিন শপিং করি। ওকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি কালার ড্রেস পছন্দ করো? তো আমাকে বলে পেস্ট আর খয়েরি। তো আমি দুটাই মানে জামা কিনি। মানে জামা কিনেছেন আপনার নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। ও আমায় জিজ্ঞেস করছে তুমি কখন আসবা? আমি বলছি সকালবেলা বের হবো। যে কোথায় যাব সেটা আমি নিজেও জানি না, কোথায় গিয়ে দেখা করব। আমি এরকম যে ঈদের আগের দিন সকালবেলা থেকে রাত 2টা পর্যন্ত আমি সবাইকে মেহেদি হাতে দিয়ে দিই, যে ছোট থেকে বড় পর্যন্ত। আমি অনেক মেহেদি দিতে ভালোবাসি, মানে অনেক সুন্দর করে দিতে পারি। ওকে। তো সবাই আসে, আমিও হাতে মেহেদি লাগাই। সকাল 6টার দিকে আমি ঘুম থেকে উঠি, আমি আমার বান্ধবীদের সবাইকে ফোন করি। তো আমি আবার 3500 টাকা ম্যানেজ করে আমার বান্ধবীরা সবাই আমাদের বাসায় আসে। 9টা বা 9:30 এরকম হবে আর কি। তো ঈদের দিন আমি বের হই। আমি আবার কি যে রোদ সহ্য করতে পারি না, রোদ্রে গেলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো বাসে উঠবো, বাসে ওঠার সময় মাত্র মানে ডান পা বাড়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো আমাকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার বান্ধবীরা আমার আব্বুকে ফোন করে, তোমাকে সেখানে নিয়ে মানে ছেলে নিয়ে সব দেয়। দেওয়ার পর রাত 8টার সময় আমার জ্ঞান ফিরে, মানে 9টার পর থেকে এরকম অবস্থা। সারাদিন আমার এরকম কাটে। আর এদিক দিয়ে তো রাকিব আমার চাচাতো বোনকে ফোন করতে আছে যে আপু ও কি বের হয়েছে? তো আমার চাচাতো বোন ওকে জানিয়ে দেয়। মানে চাচাতো বোনের সাথে রাকিবের কথা হলো কিভাবে? মানে আমি কথা বলতাম যে আমি ওর কাছে থেকে কথা বলছি, তখন ও So, জানে। আপনি তখন ওর সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। ওকে, ফাইন। তারপর রাকিব তো মানে অনেক কান্নাকাটি করে যে আজকে দেখা করতে যাব, যে দেখা করতে পারলাম না। কয়দিনের মাথায় কান্নাকাটি করছে? 5 দিন। 2 তারিখ থেকে কথা মাত্র, যে 4 তারিখে অফার দেওয়া, আর 7 তারিখে তো ঈদ। That's really happen in life, প্রিয় শ্রোতা, বিকজ যারা কিশোর কিশোরী, ওদের মনটা, ওদের মানবিক গঠনটা, বয়ঃসন্ধি কাল, দ্যাটস রিয়েলি হ্যাপেন, এগুলো হয়। এবং ও তো বলেছে এটা যে 7 দিন, কখনো কখনো 7 মিনিটে এসব ঘটনা ঘটে যায়। এবং এটা যে আসলে জীবনে কত বড় একটা প্রভাব ফেলতে পারে সেটা আমরা কিছুটা হলেও গেস করতে পারছি, যে আমাদের যেহেতু হ্যালিউড 920 শুনে ধারণা আছে, সুতরাং এই গল্পের ট্র্যাকগুলো কোথায় গিয়ে থামতে পারে। লেটস নট ইমাজিন। আমার মনে হয় বাস্তবের কাছাকাছি থাকাটাই ভালো। আমি শুধু অবাক হচ্ছি এই কারণে যে 2 দিনের মাথায় আই লাভ ইউ, 7 দিনের মাথায় কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওকে, তারপর? জ্ঞান ফেরার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে। আমি বলছি আমি বাসায় ঘুমাবো না। বলে কোথায় ঘুমাবি তুই? তো আমি বলছি কেন, আমি আপুর কাছে যাই ঘুমাবো, পিঙ্কি আপুর কাছে যাই ঘুমাবো। বলে না, আজকে তুই অসুস্থ, তুই ওখানে গিয়ে ঘুমাবি। পিঙ্কির কাছে টার্গেট ছিল এই কারণে যে রাকিবের সাথে আপনি হ্যাঁ, কথা আমি বলবেন। কথা বলবো, এরকম ছিল। ওকে। তো আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, তোর মনে যা চায় তুই তাই কর। তো আমি ওর কাছে ঘুমানোর জন্য যাই। রাত 12টার সময় আমি রাকিবকে ফোন করি। বলছে যে জান তোমার কি হয়েছে? তো আমি বলছি এরকম এরকম প্রবলেম ছিল। বলে তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না, তুমি আমাকে যা বলবো আমি তাই করবো, তুমি আমার সাথে চলে আসো, আমি তোমাকে বিয়ে করবো। মানে সেদিন আমাকে এই কথাগুলো বলে। আমি বলছি, এদিকে আপনার মনের মধ্যে ছিল যে যেভাবেই হোক এই ছেলের হাত থেকে বাঁচতে হলে আমাকে হ্যাঁ। অন্য কারো হাত থেকে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, এরকম মানে ইয়া ছিল। ওকে। তো ওই দিন রাতে ওর আম্মু আমার সাথে কথা বলে, মানে রাকিবের আম্মু আমার সাথে কথা বলে। আমি সালাম দিয়ে মানে ফার্স্ট তাকে আমি মা বলি। কারণ কি, রাকিবের আম্মু আপনার সাথে কথা বলে কেন? মানে ওর আম্মু জানে যে আমার সাথে রিলেশন। রাকিব এটা জানিয়ে দিয়েছে? হ্যাঁ, বলছে যে এরকম এরকম আমি একটা মেয়েকে ভালোবাসি, তো ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, এরকম এই 7 দিনের মধ্যেই? হ্যাঁ, জানিয়ে দেয়। তো দেওয়ার পর ওর আম্মু তো আমার সাথে কথা বলবে। ওকে। এখন মানে ওর আম্মু আমাকে ফোন করে, মানে ওর আম্মুর ফোন দিয়ে ফোন করার পর আমি সালাম দিয়ে কথা বলি। আমি বলছি মা ভালো আছেন?
বলে তুমি নাকি অসুস্থ, দেখো আমার ছেলে ফুলের মতো ছেলে, এরকম ভাবে অনেক কিছু বলে যে আমার ছেলেকে তুমি কখনো কষ্ট দিবা না। আমি বলছি আচ্ছা আম্মু, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমার আর কোনো ইয়া নাই, টেনশন নাই, যে আপনি সাথে থাকবেন এটার চেয়ে তার বড় কিছু হয় নাকি। বলছে আচ্ছা ঠিক আছে, যে তোমরা কথা বলবা বাট কোনো কিছু করবা না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি কিছু করব না, আমি রাকিবের সাথে কথা বলি, মানে রাত 12টা থেকে ফজরের আজান পর্যন্ত আমি কথা বলি। আমার তো ঘুমই নেই, যে ওর সাথে রিলেশন হবার পর আমার ঘুমই নেই। আমার কেন যে এরকম লাগে যে কখনো ফোন করবে, কখনো ওর সাথে আমি কথা বলবো। তার মানে আলটিমেটলি প্রথম দিকে আপনাদের যেটা টার্গেট ছিল যে ধমক দিতে যাওয়া, ছেলেটাকে বকাঝকা করা, হ্যাঁ। এবং ছেলেটার সাথে এক ধরনের মিসবিহেভ করা, ছেলেটাকে এক ধরনের হিপোক্রেসি বা প্রতারণা করা, মানে সেটা করতে গিয়ে আপনাদের আলটিমেটলি আপনারা যে যা হওয়ার প্রেমে পড়ে গিয়েছেন, তাই তো? হ্যাঁ, কিশোরী এরকম। বয়সে যেটা হয় আর কি আলটিমেটলি। ওকে, তারপর? পরের দিন সকালবেলা আমি ওকে ফোন করি, তোর ফোনটা অফ ছিল। সারাদিন আমি ফোনে ট্রাই করি, আমি আবার বাসা থেকে বের হই, মোবাইলটা নিয়ে আমার আম্মু বলছে যে তুই কোথায় যাস। আমি বলছি আমি এই তো রাস্তা দিয়ে, আর কোথাও না। সে কথা বললে আমি প্যান্ট আর গেঞ্জি পরে তো আমি বের হয়ে যাই, যে বান্ধবীর বাসায় যাই। তো অনেকবার ফোনে ট্রাই করি, যে ওর ফোনটা অফ ছিল। বিকাল 5টার সময় আমি ওর একটা ফ্রেন্ডকে ফোন করি, মানে ওর ফ্রেন্ডের নাম ছিল রাজীব। তো আমি বলছি রাজীব ভাইয়া আপনি একটু দেখেন না রাকিবের কি হয়েছে, যে ও আমাকে ফোন কেন করে না, ফোনটা কেন অফ, আমাকে জানাবে তো, আমি একটা প্রবলেম মাঝে আছি, বা তুমি টেনশন করো না, এরকম তো কিছু থাকবে। বলে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না, আমি দেখবো। সেই রাজীবের সাথে আবার আমার চাচাতো বোন মানে পিঙ্কির সাথে রিলেশন হয়ে যায় এদিকে, যেটা আমি জানি না। রাজীব মানে? আমার যে বয়ফ্রেন্ড ছিল, যে ওর ফ্রেন্ড রাজীব। বাই দ্য ওয়ে, আপনি যাকে বলছেন রাকিবের ফ্রেন্ড রাজীব। রাজীব, তার সাথে আপনার ওই বান্ধবীর মানে চাচাতো বোনের। চাচাতো বোনের একটা সম্পর্ক আছে যেটা আপনি জানেন না, না। তাই তো? তখনও আপনি জানেন না। ওকে। তো আমি সন্ধ্যার পরে মানে সারা রাস্তায় এরকম ছিলাম যে আমি কারো বাসায়ও যাই না, যেরকম ফোনটা রিসিভ করে না, আমি কারো বাসায় যাবো কেন যাব, যে ওর কারণে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। তো বাসায় আসি, বাসায় আসার পর যে রাতে ফোন করি, আমি অনেক কান্নাকাটি করি যে কেন ফোনটা অফ রাখলে, আমার সাথে কেন কথা বললে না, তোমার প্রবলেম থাকলে আমাকে বলবা, যে আমার প্রবলেম আছে আমি তোমার সাথে কথা বলতে পারছি না, যে তুমি টেনশন করবা না। তো বলছে সরি জান, আমার ভুল হয়ে গেছে। মানে কথায় কথায় ও জান ছাড়া কথাই বলতো না, অন্যরকম ছিল, যে কথা বলবে, কথা বলার শেষে আই লাভ ইউ জান, ভালো থেকো, মানে এরকম ভাবে কিছু বলে তারপর ফোনটা রাখবে। পরের দিন আমার মানে চাচাতো ভাই, তো ভাইয়ার ফ্রেন্ডদের নিয়ে যায়, তো আমাকে বলে যে জামা পরো। আমি বলছি না আমি এখন পরবো না, আমি কোথাও বের হবো না, কারণ আমি বের হলে তো আমি কথা বলতে পারবো না, সেটা আমি নিজেও জানি। তো আমি বলছি না আমি বের হবো না। তো আমার আম্মু তো জোর করে আমার জামাটা চেঞ্জ করে দেয়, যে আমি জামা পরে ভাইয়া আর ভাইয়ের ফ্রেন্ডদের সাথে যাই, মানে হাঁটতে হাঁটতে যাই। আমাদের বাসা থেকে একটা ব্রিজ আছে, মানে এতটা সুন্দর, সব ছেলে মেয়ে বিকালবেলা সেখানে যাবেই। তো ভাই আমার সেখানে যায়, ভাই একটা ফ্রেন্ড ছিল যেটা আমাকে পছন্দ করে, নাসিম ছিল তার নাম। তো ভাইয়া বলছে তুমি ওর সাথে কথা বলো, ছেলেটার সাথে। আসলে আমার মনটা ছিল না ভালো, যে আমি রাকিবের সাথে কথা বলতে পারছি না, কার সাথে আমি কথা বলবো। আমি বলছি ভাই আমার ভালো লাগছে না। যে বলে তুমি কি কি খেতে পছন্দ করো বলো, মানে ছেলেটা আমাকে জিজ্ঞেস করে। বলার পর আমি বলছি না আমি কিছু খেতে পছন্দ করি না। ভাই আবার জানে যে আমি কোন আইসক্রিম, চিপস পছন্দ করি, তো আমার জন্য এগুলো মানে অনেক মানে খাবার নিয়ে যান। আমি বলছি তুমি আমাকে এই খাবার দিয়ে ভুলাবে, কখনো ভুলাতে পারবে না। তো ভাই বলছে না খাওয়া। ছেলেটা কি করে, ছেলেটা আমাকে বলে যে তোমাকে আমি পছন্দ করি। আমি বলছি কি করতে পারবেন আমার জন্য, বলে তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি বলছি মরতে পারবেন, বলে হ্যাঁ। আমি বলছি তাহলে এই ব্রিজ থেকে লাফ দিয়ে আপনি মারা যান। তো ছেলেটা বলে যে তুমি আমাকে এরকম ভাবে বলছো কেন, যে আমি ব্রিজ থেকে লাফিয়ে মারা যাবো। পরে সাথে সাথে ছেলেটা মানে কি যেন পকেট থেকে বের করে সাথে সাথে হাত কাটে আমার সামনে। এই মানে ছেলেটা তো আপনাকে আগে থেকে পছন্দ করতো, রাইট? মানে আগে থেকে পছন্দ করতো, সেদিনই ও ফার্স্টে দেখে আর কি। দেখেই এই সঙ্গে সঙ্গে এই ধরনের হ্যাঁ। প্রতিক্রিয়া। হ্যাঁ এরকম ছিল, মানে আপনার তখন ভাইয়ের আমার- বন্ধু ছিল সে? হ্যাঁ সে আমার ভাইয়ের বন্ধু ছিল, আপনার কোন ধরনের ভাই এটা? মানে আমার চাচাতো ভাই। চাচাতো, আপন চাচাতো ভাই? হ্যাঁ। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে কথা বলবো, প্রতিদিন কথা বলতে পারবো না, সপ্তাহে একদিন কথা বলবো, যে শুক্রবার ছাড়া। বলছে আচ্ছা ঠিক আছে তুমি বলবা। আমি বলছি সরাসরি কথা বলবো, আপনি আমাদের বাসায় আসবেন, আমি তখনই কথা বলবো, এছাড়া ফোনে কথা বলতেই পারবো না। বলে আচ্ছা ঠিক আছে, তারপরে তুমি তো একদিন কথা বলবে, সে কথা বললেই হবে। আমি তো আরো টেনশনে পড়ে যাই যে আমি কি করবো, এই ছেলেটা যদি আগে আসতো তো এই ছেলেটার সাথে মানে রিলেশনটা হয়ে যেত আমার মনে হয়। রাতে বলছে যে তুমি আমার সাথে দেখা করবা, চাচুর বাসায় যেতে বলে। আমার চাচুর বাসা আমাদের বাসা থেকে মানে 2 মিনিট সময় লাগে। ওকে। তো আমি বলছি না আমি যেতে পারবো না, আমার কাকি আসে আমাকে নেওয়ার জন্য রাতে। তো আমি সেখানে যাই, তো ছেলেটা আমার সাথে একসাথে খাবার খাবে। আমি বলছি আমার টেনশনে আমি বাঁচি না, আপনারা কি শুরু করছেন। বলছে তোমার কি টেনশন, এতটুকু বসে তুমি কি টেনশন করো। আমি বলছি না আমার কোন টেনশন, আমার পড়ালেখার টেনশন আছে। আসলে আমি তো রাকিবের টেনশনে এরকম কাউকে বোঝাতে পারি না। ছেলেটা সেখান থেকে মানে পরের দিন আমাকে একটা মানে ঘড়ির মতো একটা ব্রেসলেট, সেটা আমাকে গিফট করে চলে যায়। এই ছেলেটাই? হ্যাঁ চলে যায়। আমি তো আবার সেই গিফটটা আমি কেন নেব, ওই ছেলেটা আমাকে গিফট করবে, আমি তো ছেলেটাকে লাভ করে না, কেন আর নেব। তো ভাইয়ের বাসায় আমি রেখে আসি ওই মানে ব্রেসলেটটা। পরের দিন মানে রাতে রাকিবের সাথে আমার কথা দেখা করবে, আমি সেদিনই বলে দিছি যে রাকিব আজকে আমি তোমাকে সবকিছু বলবো। বলে কি বলবা। তো আমি বলছি দেখো আমার এরকম ভাবে বিয়ে ঠিক হয়ে গেছে,
যে আমাকে বাসা থেকে বিয়ে দেবে, বিয়ের জন্য অনেক চাপ। তো বলে আচ্ছা তুমি বাসা থেকে চলে আসো, আমি তোমাকে বিয়ে করবো। এগুলোও বলে? হ্যাঁ বলে। আমি বলছি না, যে এখন আমি বিয়ে করতে পারবো না। বলে দেখো তুমি যদি আমার কাছে না আসো, আমি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যাব, আমি মারা যাব তুমি না আসলে। তখনও রাকিবের সাথে আপনার দেখা হয়নি? না, তখন আমার দেখা হয়নি। তো আমি ওকে একটা কথা বোঝাতাম সবসময় যে আমি কিন্তু দেখতে অনেকটা কালো। বলে তুমি কালো হও, প্রতিবন্ধী হও, যেরকমই হও, তবু আমি তোমাকে লাভ করি। আমি বলছি তুমি তো আমাকে দেখো নি, কেন এত লাভ করো? বলে সে চেহারাটাকে বা অন্য কিছু তো আমি লাভ করি, আমি তোমার জাস্ট মনটাকে লাভ করি। তো বলছি আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার সাথে চলে যাই, হয়তো বা লাল শাড়িতে তোমার বউ হয়ে যাব আজীবনের জন্য তোমার ঘরে, নয়তো বা সাদা কাফনে আমি মানে ইয়া করব, যে তোমার সাথে আমি চলে যাবো, তুমি আমাকে বিয়ে করবে না, আমি কোথায় যাব? এরকম ভাবে আমি বলে দেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলে আসবা। তার কিছুদিন পর আমার স্কুল আবার খুলে। তো আমি স্কুলে মানে কখন আমি পিছনে বেঞ্চে আমি বসি না, যে সেদিন আমি পিছনে বেঞ্চে যে বসি, আমি কখনো স্কুলে যাই আমি এরকম ভাবে চলে আসি না। সেদিন আমি ম্যাডামকে বলে যে ম্যাডাম আমি বাসায় চলে যাবো। সবাই তো অবাক, যে আমার বান্ধবীরা যে হঠাৎ করে হিমা তোর কি হয়েছে আমাকে বল। তো আমি বলছি না আমার এমনিতে কিছু হয় না, আমার মাথা ব্যথা জাস্ট এটুকুই। তো তাকে আমি বলে আমি চলে যাই। তো রাস্তা দিয়ে ভাবতে ভাবতে আমি যাই যে এই ছেলেটা আমি কি ওকে সত্যিই ভালোবাসি, ও কি আমাকে সত্যিই ভালোবাসে, ও কি আমাকে বিয়ে করবে, ওর সাথে কি আমি চলে যাবো, মানে এসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে যাই। কোন তো ক্লাসে পড়ছেন তখন আপনি? তখনও ক্লাস 8 এ? হ্যাঁ তখন আমি 8 এ। ওকে। মানে আমাদের বাসায় যাওয়ার একটা মোড় আছে, মানে ব্রিজের ওইদিকে মানে ট্রাক ছিল, অনেকগুলো গাড়ি ছিল। আমি আসলে ওইগুলো লক্ষ্য করি না যে আমার আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। তো মানে গাড়ি তো হর্ন দিতেই আছে, আমি তো কিছুই শুনতে পাই না। গাড়ির মাঝখানে পড়ে গেছি। বাম দিকে তাকাবো বাম দিকে গাড়ি, ডান দিকে তাকাবো ডান দিকে, মানে সব দিকে চারপাশে গাড়ি। এত বকাঝকা সব ড্রাইভাররা যে তুমি চোখে দেখো না কানে শুনো না, তুমি এরকম ভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছো। আসলে আমি তখন ভাবতেছিলাম রাকিবকে নিয়ে। বুঝতে পেরেছি। বাসায় চলে যাওয়ার পর আমার আম্মু আমার বোন তো সবাই তো অবাক, যে তুই এখন চলে আসলি, কোনটা আমি স্কুল থেকে চলে আসলি। আমি বলছি আমার ভালো লাগছে না। তো আমি বলছে শুয়ে থাক। তো বলছে তুমি আমাকে 50টা টাকা দাও। বলছি কি করবি? আমি বলছি কই না আইসক্রিম খাবো। দোকানে গিয়ে কার্ড কিনে নিয়ে আসি। ফোন করার পর রাকিবকে বলি রাকিব আমি সত্যি তোমার সাথে চলে যাবো, আমার পড়ালেখার কোনো দিক দিয়ে মন বসে না। আসলে ওর সাথে রিলেশন হওয়ার পর আমি মানে কিছু কবিতা লিখি। তখন আপনার দেখা হয়নি ওর না, সাথে? তখন আমার দেখা হয়নি। Okay. 19 তারিখে আমরা ডিসাইড করে যে যাবো কবে। তো ও বলছে যে তুমি 21 তারিখে চলে আসবা। চলে আসবে মানে কি একবারে বাড়ি? একেবারে মানে বিয়ে করবে সেদিনই, আমাকে দেখা করার দিনে। তার আগ পর্যন্ত দুজন দুজনকে জানেন না, বোঝেন না, চোখের দেখাও দেখেন না? না, চোখে দেখা আমরা দেখি না। জোর একটা ফ্রেন্ড মানে রাজীব, যেটা আমার চাচাতো বোনের সাথে রিলেশন, তো রাজীব আমাকে বলে যে তুমি এই কাজটা ভুলে করবা না, তুমি ওই ছেলেটার সাথে চলে আসবা না। আমি বলছি কেন? তাহলে কি আপনার সাথে চলে যাবো? এরকম ভাবে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়। তারপর আমি নভেম্বরের 21 তারিখে চলে যাই ওর সাথে। যে আমার ফার্স্টে দেখা হয় হেমাদপুর। আমি কি বলবো, আমি ওকে কিছুই বলতে পারি না, দেখি আমি অবাক। অনেক সুন্দর ছিল, যে জানি না আর কারো চোখে কেমন লাগে, কিন্তু আমার চোখে অনেক ভালো লাগে, যে আমি যাকে ভালোবাসি সে এরকম হবে। তো ও আমাকে বলছে তুমি রাস্তাটা পার হয়ে এসো। আমি তো রাস্তা পার হতে পারবো না, তুমি আমাকে রাস্তাটা পার করে নিয়ে যাও। রাস্তাটা পার করে নিয়ে আমাকে চেঞ্জিতে করে একেবারে মানে ফার্ম গেট নিয়ে আসি। নভেম্বরের 21 তারিখ থেকে আপনি বাড়ি থেকে পালালেন? হ্যাঁ, সেদিন আমি 10,000 টাকা নিয়ে মাত্র বের হই। 10,000 টাকা বাড়ি থেকে চুরি করলেন? হ্যাঁ। চুরি করে আপনি এই ছেলেটার জন্য একেবারে পালিয়ে আসলেন, যে ছেলেটাকে আপনি জানেন না, শোনেন না ভালো করে, এবং এই ছেলেটার সাথে আপনার প্রথম দেখাতেই আপনি ওর জন্য বাড়ি থেকে পালিয়ে আসছেন। টার্গেট হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন, হ্যাঁ। তাই তো? হিমা, যেখানে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে 10,000 টাকা বাড়ি থেকে নিয়ে আপনি এই ছেলেটার জন্য পালিয়ে গেলেন, এবং আপনি ছেলেটাকে এর আগে দেখেন পর্যন্ত, হ্যাঁ। জানেন না ডিটেল কোনো কিছু। ওকে, তারপর? ফার্ম গেট আসার পর এত রোদে আমাকে দাঁড় করায় যে আমার মনে হয় যে আমি আবার অজ্ঞান হয়ে যাবো সেই দিনের মতো। তা বলছি কোথায় নিয়ে যাবো? বলে আমি যদি তোমাকে রাস্তায় রাখি তুমি রাস্তায় থাকতে পারবে না, মানে এরকম অনেক কিছুই বলে। আমি বলছি হ্যাঁ, যেহেতু ঘর ছেড়ে চলে আসতে পারছি তোমার হাত ধরে, তুমি আমাকে যেখানে নিয়ে রাখবে তুমি আমার সাথে থাকে চলবে। আমাকে এখন একটু বলেন তো, সবার কিউরিওসিটি হচ্ছে সেজন্য জিজ্ঞেস করছি, ছেলেটার বয়স কত ছিল? ও বলছে যে 21। ওই সময় ওর বয়স 21 বছর? হ্যাঁ, আমাকে বলছে যে ও নাকি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আমি তো আমাকে যাত্রাবাড়ি গাড়িতে করে নিয়ে আসি। নামার পর মানে হঠাৎ করে কোথায় আমরা বাসা পাবো, আমরা বিয়ে করিনি, কেউ আমাকে বাসা দেবে না, এমন একটা বিল্ডিং এর ভিতর নিয়ে যায়। তো আমি তো অবাক, আমি বলছি তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? তো বলে দাঁড়াও দেখি এখানে যদি একটা ফ্ল্যাট পাই। আমি বলছি আজকে তুমি কোথায় ফ্ল্যাট পাবে? আজকে 21 তারিখ, এটা তো মাসের শেষ দিকে, মানে 1 তারিখে তো বাসা পাওয়া যায়, তার আগে তো বাসা পাওয়াই যাবে না। বলার পর বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি দেখি। কি বলবো ভাইয়া, ওখানে মেয়েরা নাকি অনেক খারাপ ইয়া করে। আমি বলছি তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমি আর একটা মুহূর্তে এখানে থাকতে পারবো না। তো আমি সেখান থেকে চলে আসি, ও আমার হাত ধরে টেনে ধরে যে তুমি কোথায় যাবে, আমি তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি সেখানে যাবে। তো ওইখান থেকে আমি নেমে আসি, ও আমার সাথে চলে আসার পর রাস্তায় একটা লোকের সাথে কথা বলে, যেটা আমি দূর থেকে লক্ষ্য করি। তো ওই লোককে সবকিছু বলে যে আমরা এরকম বাসা থেকে চলে আসছি, ওর বিয়ে ঠিক হয়েছে বলে ও আমার সাথে চলে আসছে, ও বিয়েতে রাজি না।
সে তো লোকটা তো আমাকে দেখে অবাক যে এতটুকু মেয়ে বিয়ে করবে, যে এটা তো সমাজে মানবে না বা আইনগত ভাবে হবে না। ও বলছে যে আচ্ছা পরে দেখা যাবে, আগে একটা ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করেন। তো সেই লোকটা আমাকে নিয়ে যায় যাত্রাবাড়ি টনি টাওয়ারের ওইদিকে পানি পাম্প ছিল যেখানে, ওইখানে আমাকে নিয়ে যায়, একটা ফ্ল্যাট পায়। একটা বৃদ্ধ লোক ছিল, একটা মহিলা, তার হাজবেন্ডের সাথে ভালো রিলেশন ছিল না, তার একটা মেয়ে ছিল। এখন তারা তো বাসা ভাড়া দেবে না, আমাকে জিজ্ঞেস করে যে তোমাকে কি এই ছেলেটা জোর করে নিয়ে আসছে? আমি বলছি না, আমি স্বেচ্ছায় আসছি। এ কথা বলার পর বলে আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ে করছো? আমি বলছি না, বিয়ে করিনি এখনো। বলে বিয়ে করা ছাড়া তোমাদের বাসা ভাড়া দেওয়া যাবে না। তো রাকিব বলে আচ্ছা আন্টি, আচ্ছা আজকে রাতটা আমরা কষ্ট করে থাকবো, সারাদিন তো গাড়িতে ছিলাম, পরে আমরা কালকে বিয়ে করবো। না, এক মুহূর্ত মানে থাকা যাবে না, মানে বিয়ে করা ছাড়া। রাকিব অনেক বিরক্ত হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি বিয়ে করবো, আমি বিয়ের যা লাগে আমি সবকিছু নিয়ে আসবো। তো ওই আন্টি তো মানে কাজীকে ডাকতে যায়, কাজীও আমাকে দেখে অবাক। কাজীকে মানে 11,500 টাকা মানে ঘুষ দিয়ে তারপরে বিয়েটা করানো হয়। এই টাকাটা কে দেয়? এই টাকাটা রাকিব দেয়। আমি যে বাসা থেকে টাকা নিচ্ছি, একটা টাকাও মানে 2,000 টাকা ছাড়া ওকে আমি একটা টাকাও দিইনি। আপনি বাসা থেকে যে কিছু নিচ্ছেন এটা কেউ জানতো? না, আমি ওকে ও আমাকে সবসময় একটা কথা বলতো যে তোমার কিছুই লাগবে না, তুমি এক ড্রেসে চলে আসবা, তুমি বাসায় যে ড্রেস পরো সেই ড্রেসে তুমি চলে আসবা, তোমার কিছুই লাগবে না, এরকম ভাবে বলতো। তো আমি টাকা নিয়ে ইভেন আপনি যে বের হলেন, আপনি ওকে জিজ্ঞেস করেননি যে আমাকে কোথায় রাখবা, কি করবা, কি খাওয়াবা? আমি হ্যাঁ জিজ্ঞেস করতাম। তো ও আমাকে বলছে যে কেন, আমি তোমার জন্য সবাই আমি চাকরি করবো, আমার কি যোগ্যতা কম? যে আমাকে বলতো যে আমার যদি রিক্সা চালিয়ে খাওয়াতে হয় তবে তোমাকে আমি খাওয়াবো। তো বিয়ে পড়ানোর সময় কাজে যখন আমাকে বলে যে কবর বলতে, তখন আমি হেসে দিই। আমি বলছি মানে ও কবর বলার সাথে সাথে রাকিবের পায়ে একটা চিমটি কাটি। তো বিয়ে করানোর পর সবাই তো মানে হাসি খুশি যে আমি এত অল্প বয়সে বিয়ে করেছি, আর আমার হাজবেন্ডটা অনেক ভালো, সবাই অনেক ভালো জানতো ওকে। সেদিন রাতে মানে যে আন্টি বলি তার মা ছিল সেখানে, আমাকে বলে যে তোমরা নামাজ পড়ো না, কিছু পড়ো না, তোমরা এখানে থাকতে পারবে না। তো আমি বলছি আমরা কোথায় যাবো, আমরা বাসা ভাড়া নিয়েছি, এখন আমরা এখানে থাকবো না, কোথায় থাকবো? তার সাথে আমার ঝগড়া হতো, মানে অন্যরকম ঝগড়া। বিয়ে হওয়ার পর রাত 10টার সময় মানে আমি প্রকাশ করতে পারি না যে আমার ক্ষুধা লাগে, যে আমার অনেক কষ্ট হয়। তো আমাকে সবসময় আমার বোন আমার খাওয়া দাওয়া বা ড্রেস চেঞ্জ করে দেওয়া, গোসল করে সব আমার বোন করতো। বড় বোন? বাই দ্য ওয়ে, আমি একটু জানি যে আপনার বড় বোন কি তখন বিয়ে হয়ে গেছে যখন আপনি বের হয়ে আসছেন বাড়ি থেকে? না, তখন বিয়ে হয়নি। তখনও বিয়ে হয়নি, ঠিক না। হয়ে আছে মাত্র, হ্যাঁ। রাইট? ওকে। যেহেতু ছোট বোনটা পালিয়ে গেছে ক্লাস 8-এ পড়ুয়া অবস্থায়, সুতরাং সামাজিক ভাবে কিন্তু অনেক ধরনের হেয় প্রতিপন্ন হতে পারে এবং একই সাথে বিয়েটা ভেঙেও যেতে পারে। আমরা ঠিক জানি না যে ওর বড় বোনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল কিনা। হয়েছিল কি? হ্যাঁ হয়েছিল, আমি অনুমান করছিলাম এবং দ্যাটস হ্যাপেন। ওকে, যাই হোক, তারপর কি হলো? 10টা বাজার পর ও খাবার নিয়ে আসতে যায়, তখন আমার মানে আমি ফোনটা ওপেন করি, আমার চাচাতো বোন থেকে আমার ফোনটা, আমার ফোনের নাম্বারটা আমার বাসা থেকে ম্যানেজ করে যে আমার বড় বোন আমাকে ফোন করে। আমি রিসিভ করি না, ফার্স্ট রিসিভ না করে মানে অনেকবার ফোন করার পর লাস্ট রাকিব আসার আগে তো আমি ফোনটা রিসিভ করি। আমাকে বলে যে তুই কোথায়? আমি বলছি যে আমি একটা ছেলেকে ভালোবাসি, সেই ছেলের হাত ধরে চলে আসছি। বলে যা হবার হয়ে গেছে, যে তুই বাসায় চলে আয়। আমি বলছি আমি তো বাসায় যাওয়ার জন্য ওর সাথে বের হয়ে আসিনি, আমি বাসায় কেন যাব? বলে এখনো মানে এলাকায় কেউ জানে না যে তুই চলে গেছিস, সবাই জানে যে আন্টির বাসায় তুই, মানে বেশিরভাগই আমার আন্টির কাছেই ছিলাম আমি ওকে। ছোটবেলা থেকে। তো আমার বোন তো বারবার বলে বাবা মার মান সম্মান নষ্ট হবে, তার আগে তুই বাসায় চলে আয়। আমি বলছি না, আমি যাবো না, আমি রাকিবকে ছেড়ে কোথায় যাবো, আর আমাকে আর ফোন করবে না, মানে এরকম আমার বোনকে উল্টা বকাঝকা করতাম। আমার বোন আমার বলে তোকে আমি ছোটবেলা থেকে এত বড় করছি, কখনো কষ্ট জিনিসটা কি আমি তোকে অনুভব করতে দেইনি, আর তুই আমাকে এত বড় কষ্ট দিতে পারলি। আমি বলছি সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, মানে এরকম ভাবে আমার বোনকে বলি। আমার আব্বু তো আমাকে এতটা ভালোবাসতো, এতটা, আমি জানি না যে আর বাবা মা কেমন হয়। আমার মানে আব্বা আম্মু ছিল অন্যরকম। আমার আব্বু তো আমাকে এক নজর না দেখতে পেলে মানে কি বলবো, আর পাগল হয়ে যেত। আমি স্কুলে থেকে আমি বাসায় যেতাম, আমার দেরি হলে আমার আম্মু তো পথের দিকে তাকিয়ে থাকবে কখন আমি আসবো, নয়তো বা আমার স্কুলের গেটের সামনে যাবে এরকম। সেদিন আমি মানে সারাদিন যাইনি, আব্বু আমাকে দেখে নেয়। তো আমার আব্বু তখন অজ্ঞান হয়ে যায় যখন কি শুনে যে আমি এরকম ভাবে চলে আসছি। শোনার পর আমার বোন আমাকে বলে যে তুই কি চাস যে আব্বু মারা যাক? বা আমি তখন বলছি না, আমি চাই না যে আব্বু মারা যাক বা কষ্ট পাক। বলে তুই আর কি কষ্ট দিবি, তুই তো সমাজে মুখ রাখলি না। আমি বলছি তুই আর আমাকে আর ফোন করিস না, মানে বিরক্ত হয়ে এরকম মানে কথাগুলো বলছি। আমি ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখি। তাই কিছুক্ষণ পর রাকিব চলে আসে, তখন আমি কান্না করি। পর আমার চোখে পানি দেখে বলে যে তুমি কান্না করছো? তো আমি বলছি না, আমি কান্না করবো কেন? বলে না তুমি কান্না করছো। আমি বলছি না, চোখে পোকা গেছে, এরকম ভাবে বোঝায়। বোঝানোর পর রাকিব দরজাটা লাগিয়ে দিয়ে তো আমাকে জড়িয়ে ধরে ও কান্না করে।
মানে এত কান্না করে ও আমাকে বলে যে দেখো আমি আমার বাসা ছেড়ে চলে আসছি, তুমি আমার ছেড়ে কখনো চলে যাবে না, এরকম ভাবে বলতো। বলার পর আমি বলছি আচ্ছা তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে কেন তোমার সাথে আমি চলে আসবো? আমি তো ইচ্ছে করলো অন্য কাউকে বিয়ে করতে পারতাম, যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এরকম ভাবে বলার পর বলছে আচ্ছা ঠিক আছে, আমার আম্মুকে আমি অনেকটা মিস করছি। এই কথা বলার সাথে সাথে উনি ওর ভাইয়া ফোন করে, ছোট ভাইয়া। তো ফোন করার পর বলছে ভাইয়া তুমি কোথায়? তো বলছে যে আজ থেকে আম্মুকে বলবি যে আমরা যে 4 ভাই বোন ছিলাম তার একটা সন্তান নেই, যে একটা সন্তান মারা গেছে, আম্মুকে বলে দিস। বলে ভাইয়া তুমি কোথায়? বলে আমি জামাইকে নিয়ে চলে আসছি। বলে জামাইকে নিয়ে চলে আসছো, ভালো কথা, তুমি বিয়ে করছো, ভালো কথা, আম্মুকে আমি বলবো যে তোমরা বাসায় চলে আসবা। বলে না আমি কখনো বাসায় যাব না। এ কথা বলে ফোনটা কেটে দিয়ে ফোনটা অফ করে রাখি। তারপর মানে খাবারের জন্য পাশের রুম থেকে প্লেট নিয়ে আসা, যে আমাকে বলে যে তুমি আমাকে খাইয়ে দেবে। তখন আমি না করতেও পারি না, কিছু বলতে পারি না, যে আমাকে ছোটবেলা থেকে এত বড় করছে, আমি কখনো কাউকে করে নিজেই খাইনি, আর ওকে আমি খাইয়ে দেবো। কিছু না বলে ওর মুখে মানে 2 থেকে 3 বার দিই। তো ওগুলো রেখে দিয়ে আমি মানে ঘুমাতে যাই। আমি শুয়ে থাকি, মানে ও আমার থেকে অনেকটা দূরে শুয়ে থাকে। তখন আমি ভাবতে লাগি যে আমি কখনো কোনো ছেলেদের সাথে থাকিনি, আজকে অপরিচিত, অজানা, অচেনা তাকে আজকে ফার্স্টে দেখি, আবার বিয়ে করে তার সাথে আমি থাকবো, মানে এরকম অবাক করার মতো, মানে নিজের কাছে অন্যরকম একটা। আপনি কখনো তাকে জিজ্ঞেস করেননি যে তুমি তো সরাসরি আমাকে তোমার বাড়িতে নিয়ে তুলতেই পারো? তার মা তো জানতোই যে আপনাকে সে ভালোবাসে, তাই না? হ্যাঁ। তো আপনারা ওর বাড়িতে গিয়ে ওঠেননি কেন? আসলে ও আমাকে বলছে যে ওর আব্বুর ফ্রেন্ডের মেয়ের সাথে নাকি ওর বিয়ে ঠিক, মানে এরকম ভাবে কিছু বলছে, এই কারণে মানে বাসায় যেতে পারি নাই। আর ওর আম্মু কখনো ভাবতে পারি না যে এরকম ভাবে আমি চলে যাব। ওকে, তো সেই জায়গা থেকে একটা সমস্যা ছিল। হ্যাঁ, ও ওর আপনাকে একটা বলেছিল সমস্যা যে ছিল। পরবর্তীতে বুঝিয়ে তারপরে বাড়িতে তুলবে, হ্যাঁ, এরকম হ্যাঁ। কি? ওকে, তো এরকম করার পর রাত প্রায় 2 থেকে 3টা বাজে, মানে হাসাহাসি করার পর মানে সকাল হয় কোথায় আমরা নিজেও জানি না, মানে দুপুর 3টার সময় আমি ঘুম থেকে উঠি, মানে ও ঘুম থেকে উঠে, আমরা ভাবছি তখন রাত 3টা বাজে। আমাকে বলছে দেখো তো কয়টা বাজে, তো ও বলছে যে 3টা বাজে, দুপুর 3টা বাজে। তো পাশের রুম থেকে আমাদের ডাকাডাকি শুরু করছে যে আপু আপনারা নতুন বিয়ে করছেন, আপনারা ঘুম থেকে উঠবেন না, এরকম ভাবে অনেক বিরক্ত করে। তো আমি দরজাটা খুলে দেই। খুলে দেওয়ার পর মানে রাকিব খাবারের জন্য যায়, যে এত বেলা হয়ে গেছে না খেয়ে থাকবো নাকি। তো ও খাবার নিয়ে আসে। আমি তো ওকে দেখে লজ্জা পাই, মানে ওর সামনে যেতে আমার লজ্জা লাগে। ও তো শুধু হাসে, মানে আমি গোসল করতে আমার বোন আমার জামাগুলো চেঞ্জ করে দিত, এখন আমাকে কি করে দেবে? আমি ওকে বলছি যে আমার জামা চেঞ্জ করে দেবে কে? তো বলছে কি আমি দেবো। ও আমাকে জামা চেঞ্জ করে দেবে, ও আমাকে দেখবে, মানে এরকম কোনো কিছু অনুভব করতাম, মানে বড় বোনের যে স্নেহটা সেটা আপনি ওর কাছ থেকে পাওয়ার জন্য ইয়ে করতাম, বা কনফিউশনে ছিলেন যে আদৌ সে আমাকে এই স্নেহগুলো দিবে কিনা। হ্যাঁ। হ্যাঁ, তো আমি গোসল করে আসার পর অনেক কষ্ট করে আমি জামা পরতাম, যে এখানে মানে 2-1 মিনিটে মানুষের শেষ হয়, সেখানে আমার 5 থেকে 7 মিনিট। নাও ইউ আর ফেসিং দ্য ডিফিকাল্টিস। আমি যেটা বলছিলাম যে মানে বাস্তব অভিজ্ঞতার দিকে মুখোমুখি হচ্ছে না একের পর এক, সেটাই। কারণ এই যে হাত তুলে সে কখনো খাবারটা খেত না, সে এখন তার হাজবেন্ডকে হাতে তুলে খাওয়াচ্ছে, এটা তার কাছে দায়িত্ব মনে হয়েছে। এটা কিন্তু তার মধ্যে কিন্তু সেই কোনো রোম্যান্টিসিজম খুঁজে পায়নি। এবং একই সাথে এই যে পরিধেয় বস্ত্র পরিধান করা বা যেটাই বলি না কেন, এই জিনিসগুলো তাকে বাড়ির অন্য কোনো মেম্বার করে দিত। যখন সে নিজে থেকে করছে তখন ধীরে ধীরে সে বাস্তবের কাছাকাছি যাচ্ছে। এবং এগুলো যে খুব বেশি সুখকর অভিজ্ঞতা না, ইটস ওয়ান কাইন্ড অফ বিটার এক্সপেরিয়েন্স। আমার মনে হয় যে এই ফিলটা সে কিছুটা হলো পাওয়া শুরু করেছে। সেটাই হয়, আমরা একটা কথা সবসময় শুনে থাকি যে ভালোবাসা ততক্ষণ পর্যন্তই ভালোবাসা, যখন সেটা খুব বাস্তবের মুখোমুখি হয় তখন লাগে সেটা জানালা দিয়ে পালিয়ে যায়। দেখা যাক ওদের ক্ষেত্রে কি হয়েছে শেষ পর্যন্ত। হ্যাঁ, তারপর আমি ওকে সবকিছু বলছি যে দেখো আমার আব্বু আম্মু আমাকে এরকম ভাবে বড় করছে, সেই রকম ভাবে তোমার বড় করতে হবে। ও বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কখনো কোনো কিছুর কষ্ট আমি বুঝতে দেবো না, যে তোমার আব্বু আম্মু নেই বা তোমার বোন তোমার পাশে নেই, আমি কোনো কিছু বুঝতে দেবো না। এরকম ভাবে কিছুদিন কাটে। 25 তারিখে, যেটা নভেম্বরের, সেদিন মানে আমি বাসা থেকে 2টা ড্রেস নিয়ে যাই, যেটা পরাছিলাম আর একটা। তো ওকে আমি বলছি আমার নতুন জামা কিনে দিতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে কাল কিনে দেবো। সেদিন আমি ওর সাথে সকালবেলা থেকে ঝগড়া করি। সবসময় জানতাম বিয়ে মানে তো মানে নতুন জামা পরা বা ঘুরতে যাওয়া, এরকম কোনো কিছু মনে করতাম। তো সেদিন আমি মানে ও শুধু হাসতো, আমি ওর সাথে আরো ঝগড়া করতাম যে তুমি হাসো, আমার অনেক খারাপ লাগে তুমি হাসো, আমাকে নতুন জামা কিনে দিতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে নতুন জামা কিনে দেবো। মানে 25 তারিখে সকালবেলা 7টার দিকে আমরা বের হয়ে আসি। এত সকালবেলা তো কোনো দোকানপাট বা কোনো মার্কেটে খোলে না, জামা কাপড় না কিনে দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যায়। সেখানে গিয়ে তো কিছুক্ষণ সেখানে গিয়ে থাকার দেখা যাবে যে কি সুন্দর জামা কাপড় ছাড়া জীবজন্তু বসবাস করছে, ওরা থাকছে, তো আমরা কেন থাকতে পারবো না? ওকে, তারপর সেখান থেকে আমি বলছি তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? বলে দোকানপাটটা এখনো খুলে নেই, তোমাকে কি কিনে দেবো? তো আমি বলছি এখান থেকে চলে যাও। আমি ওর সাথে কথা বলি না যে আমাকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে আসছে, এখন আমাকে নতুন জামা কেন কিনে দেবে না?
তো বাসায় আসার পর ওর সাথে আমি আর কথা বলি না, যে আমাকে নতুন জামা কিনে দেবে, আমার নিজের গায়ের মানে যে জামাটা ছিল সেই জামাটা আমি ছিঁড়ে ফেলি যে নতুন জামা পাওয়ার জন্য। তো ও বলেছে তুমি কি পাগল হয়ে গেছো, 2টা দিন ওয়েট করো যে তোমাকে কিনে দেবো। আমি বলছি আজকে কিনে দেওয়ার কথা বলছি, তুমি আজকে কিনে দাও না, আবার কবে কিনে দেবে? তো ও আমার দিকে অনেক রাগান্তি ভাবে তাকাই থাকে, আমি তো আরো ভয় পাই, মানে ওকে দেখে ভয় পেতাম, আবার সাহসও ছিল অন্যরকম। যতটা আমাকে শাসন করবে ততটা যেন আদর করবে, মানে এরকম ভাবে ভাবতাম। ওকে, তো ওর একটা ফ্রেন্ড মানে যে রাজীব, সে আমাকে ফোন করে, আসলে ও বিশ্বাস করে না যে আমরা বিয়ে করব। তো আমি রাকিবের ফোন দিয়ে ওকে ফোন করি, আমি বলছি ভাইয়া এখন তো বিশ্বাস করবেন যে আমি ওকে বিয়ে করছি? বলছি ভালো করছে, একটা ইম্পর্টেন্ট বাদরকে তুমি বিয়ে করছো, মানে এরকম ভাবে বলতো। আপনি আসতেন আপনাকে বিয়ে করতো, মানে এরকম ভাবে অনেক ফান করি। করার পর যে বাড়িওয়ালাটা বলছে যে আমাদের বাসা ছেড়ে দিতে হবে 25 তারিখে। আমি বলছি কেন ছেড়ে দিতে হবে? তো রাকিবের সাথে কথা হয় যে নতুন আরেকটা বাসা পাওয়া যায়, মানে মসজিদ ছিল যে বাজারের সাথে, সেখানে নতুন বাসা পাওয়া যায়। রাকিব সেই বাসাটাকে দেখে আসে। আসলে আমি বাসাটাকে তো আমি দেখি নাই যে কেমন বাসা, যেহেতু ও দেখবে আমাকে রাখবে, ভালো একটা বাসা থাকবে। ততদিনে আপনাদের বাড়ি থেকে বের হওয়ার কদিন পরের ঘটনা এটা? মানে 21 তারিখে বাসা থেকে চলে যায় 25 তারিখে। ওকে, তার মানে 4 দিন পরে এই ঘটনাটা। হ্যাঁ। ওকে, রাকিব দেখে এসে বলে যে বাসাটা তো ভালোই, সেখানে আমরা যাবো, আজকেই যাবো। তো সন্ধ্যার দিকে আমাকে বলে যে তুমি রেডি হয়ে থাকো, আমি এই বাসার যা জিনিসগুলো আছে আমি সব ওই বাসা নিয়ে গুছিয়ে তারপর তোমাকে নিয়ে যাবো। কি ছিল আপনাদের বাসাতে? কি ছিল? জাজিন ছিল, মানে এমনি সংসারে যা লাগে মানে অল্প অল্প ছিল সবই। জাজিম ছিল, মানে এগুলো কিনেছিলেন? মানে ও কিনে সব, মানে বিয়ের দিনই কেনা হয়। ওকে, তো সেগুলো ও নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমাকে সন্ধ্যা পরে ফোন করে বলে যে তুমি বসে থাকো, আমি এখনই আসবো। আমি তো মানে যে বাড়ি আন্টিকে সালাম করি, বলে তোমরা দুজন সুখী হও, এ কথা বলে যে তুমি অনেক ভালো মেয়ে, অনেক ভদ্র মেয়ে, আর তোমার হাজবেন্ড অনেক ভালো, তুমি ওকে কখনো কষ্ট দিও না। ওকে। নিয়ে যাওয়ার পর দেখি রুমটা এরকম রুম, আসলে আমি প্রকাশ করতে পারিনি যে রুমটা এত খারাপ হবে। তো যেহেতু ভালোবাসি তাকে, সে যদি আমাকে আগেও বলছে যে গাছের নিচে রাখলে থাকবো, তো আমি বলছি এটা তো বাসা, এখানে আমি থাকতেই পারবো, কষ্ট হলে আমি থাকতে পারবো। আসলে সেখানে পানির কষ্ট ছিল, গ্যাসের কষ্ট ছিল, 4 ফ্ল্যাটের লোক আমরা একটা টয়লেট ইউজ করতাম। তো সেখানে তো লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, তো মানে গার্মেন্টসের মেয়েরা তারা সবাই কাজ করতো। আমার এতটা খারাপ লাগছে যে ওই এরকম বাসা চয়েস করতে পারলো, মানে বাসাটা ছিল কি এরকম যে ভাঙা ভাঙা, তাদেরই ফ্যান ছিল, খাট ছিল, আমরা তো খাট কিনে নেই, আমরা তো সেদিন আর রান্না বান্না হয় না, যে আমি তো রান্নাই করতে পারি না, রান্না করবো কি, মানে রাকিব সব রান্না করতে পারে। সেখান থেকে পরের দিন তো মানে চাউল এইসব কিনে নিয়ে আসে, কিনে নিয়ে আসার পর আমি বলছি ও আমাকে রান্নাঘরে মানে ঢুকতেই দেবে না, যে তুমি কালো হয়ে যাবে। আমি বলছি আমি তো কালো, আর কি কালো হবো, মানে তুমি থাকতে থাকতে এখানে ফর্সা হয়ে যাবে, এরকম ভাবে বলতো। যে ও রান্না করতো, ভাত রান্না করতো, আমি ভাত রান্না করলে ভাতের মার গাড়তে পারতাম না, আর তরকারি রান্না করলে হয়তো বা হলুদের গুঁড়া বেশি হতো বা লবণ বেশি হতো, এরকম হয়ে যেত। আস্তে আস্তে ও আমাকে সবকিছু শিখাই দেয়। 15 থেকে 16 দিন পর আমি রান্না করা শিখি ওর কাছ থেকে। তো ডিম তো অনেক ভালোই ভাজতে পারি, যে ওর ডিম ভাজা তো অনেক পছন্দ করে, বলে প্রত্যেকটা দিন তুমি ডিম ভাজবে। আর আমি তো মাছ মাংস এসব আমি কোনো কিছুই পছন্দ করি না, শুধু ডিম। আমি বাসায় থাকতেও ডিম। 7-8 দিন পর তো আমার বাসা থেকে আবার ফোন করে যে এখনো বাসায় কেউ জানি না, তুই চলে আয়। আমি বলছি তোমরা কি সব কথা বলার জন্য আমাকে ফোন করছো? এখন তো আমি ভালোই আনন্দেই আছি। পরে যে এই সময়টা থেকে বাবার সঙ্গে কোনো কথা হয়নি বা মার সঙ্গে কোনো কথা হয়নি? না, আমি কারোর সাথে কথা বলিনি, মানে শুধুমাত্র বোনের সাথে কথা বলছেন? হ্যাঁ, বোনের সাথে কথা বলা হয়। যে আমার একটা চাচু ছিল, সে বিয়ে করে নাই, সে আমাকে অনেকটা ভালোবাসতো। আমাকে বলো যে তোমাকে যদি বিয়ে দেই মানে আমি উকিল বাবা হবো তোমার, তাকে আমি আগে থেকে আব্বু বলে ডাকতাম। ওকে, তার সঙ্গে কথা বলতেন? হ্যাঁ, মানে সে আমাকে একদিন ফোন করে বলে যে তুই যে 10,000 টাকা নিয়ে গেছিস সেই টাকাগুলো দিয়ে যা, আর যে মান সম্মান গুলো ডুবে গেছে সেই মান সম্মান ফিরিয়ে দিয়ে যা, মানে এরকম ভাবে বলতো। আমি বলছি নেক্সট টাইম তুমি আমাকে ফোন করবে, আপনাকে আমি চিনি না, মানে এরকম ভাবে তুমিও বলতাম, আপনিও বলতাম আমার চাচুর সাথে এরকম। তো এরকম করার পর মানে 8 থেকে 9 দিন যাওয়ার পর তো অনেক ভালো কাটে। এরকম সময় আমি কখনো মানে কল্পনা করতে পারিনি যে এরকম সময় আসবে, কেউ আমাকে এতটা ভালোবাসবে। বাসা থেকে বের হলে বা বাসা মানে আসলে এরকম ছিল যে কিছু করবে। যদিও আমরা বুঝতে পারছি যে কোন দিকে যাচ্ছে, কিন্তু তারপরে ওই সময়টা চমৎকার একটা সময় ছিল, সেটা আপনার কথার মধ্য দিয়ে সবকিছু দিয়ে ফুটে উঠছে। কিন্তু একটা কথা আছে যে অকাল পরিপক্কতা, মানে যখন যে সময় যেটা দরকার সেটা যদি সেই সময় না গিয়ে একটা বিপরীত সময়ে যায় কিংবা তার আগে চলে যায়, পিছিয়ে চলে যায়, কিন্তু সেই জিনিসটা না শেষ পর্যন্ত ঠিক মতো কোনো ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসে না। এটার পরিণতি যে ভালো হবে না সেটা আমরা ধরে নিতেই পারি, কিন্তু কথা হচ্ছে যে কি পরিণতি হয়েছিল যে কারণে আজকে Halloween 920-তে হিমা এসছে। চলুন তারপর। মানে কিছুদিন আমাদের লক্ষ্য করে যে ফ্ল্যাটে আমরা ছিলাম, পাশের মানে ফ্ল্যাটের লোক যারা আমাদের সাথে ছিল ভাড়া থাকে, তো তারা আমাকে বলে যে তোমাকে অনেকদিন যাবত লক্ষ্য করছি যে তোমার হাতে চুড়ি বা নাকে ফুল কেন তোমার হাজবেন্ড তোমাকে দেয়নি। তো আমি বলছি শহরে মেয়েরা এসব পড়ে না, আসলে তখন আমার নাক ফুটানো ছিল না ওরকম ভাবে। বলে তুমি কি চাও তোমার হাজবেন্ডের অমঙ্গল হোক? আমি বলছি কেন চাবো?
বলে আচ্ছা ঠিক আছে, যদি না চাও তাহলে তুমি তোমার হাজবেন্ডকে বলো যে আজকে যেন তোমাকে নাকফুল আর হাতে চুড়ি এনে দেয়। তো আমার তো জিদ যে আজকে তার আমাকে এই কথা বলছে, আমাকে দিতেই হবে। বাসায় আসার পর আমি তো মানে গুমরা মুখ করে বসে থাকি। তো আমি বলছি যে তুমি আমাকে হাতের চুড়ি আর নাকফুল না এনে দেওয়া পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। পরে সেদিন রাতে আমাকে মানে নাকফুল দেয়, হাতের চুড়ি দেয়, মানে দেওয়ার পরে আমি শুধু ওকে বলছি যে আমার নাক ব্যথা, তুমি আজকে আমাকে ধরবে না। বলে আজকে ঠিক তোমাকে বউর মতো মনে হয় যে তুমি সত্যি আমার বউ। এরকম ভাবলে মানে কাটে। তো ওর আম্মু ফোন করে, যে ওর আম্মু ফোন করে বলে যে এতদিন বাসার বাইরে থাকতে হবে না, তুই বাসায় চলে আয়, ওকে নিয়ে আয়। আমি বলছি না, আমি যাবো না, আমার লজ্জা করে। আমি আমার আম্মুর সাথে কথা বলি সেদিন রাতে, মানে 20 দিনের রাতে। তো আমার আম্মু তো মানে আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায় যে আমার সাথে কথা বলবেই সেদিন। তো আমার বোন বলে যে দেখ তুই একটা কথা বল, আম্মুর সাথে একটা কথা বল। তো আমি সেদিন আম্মুর সাথে কথা বলি, তুমি আমাকে দেখতে আসবা। আমার আম্মু বলছে তোকে একদিন না দেখে থাকতে পারি না, তুই এতদিন কি করে থাকিস। তো আমি বলছি তুমি আমাকে দেখতে আসো। এখন আমার আম্মু বলছে তোর শ্বশুর বাড়ি থেকে কি সবাই আসছিল, তোকে দেখছে? তো রাকিব আমাকে শিখাই দেয় যে হ্যাঁ বলো যে দেখতে আসছিল। তো আসলে ওর ইয়াটা আমি বুঝি নাই। তো আমি আমার আম্মুকে বলছি হ্যাঁ দেখতে আসছিল, সবাই আমাকে দেখে আমি আমার শ্বশুর বাড়িও যাই। তারপরের দিন আমার আম্মু আর আমার চাচু, আমার আব্বু জানে না যে আমার আম্মু আসবে আমাকে দেখার জন্য। তো আমার ছোট চাচু মানে আমার যে মানে উকিল আব্বু বলতাম, সে আব্বুটা আর আমার আম্মু আসে। আসার পর দেখি অনেক মানে পিঠা এইসব নিয়ে আসে। নিয়ে আসার পর রাকিব তাদের নিয়ে মানে বাসায় নিয়ে আসি। সেদিন আমি ঘুমেছিলাম, ফোন করে বলছে যে হিমা তুমি উঠো, যে তোমার আম্মু আসছে। আমাকে আবার এরকম একটা বাধা দেয় যে ও যখন নাকি বাসা থেকে বের হবে আমি যেন সিঁড়ির নিচে না যাই, যে যদি যাই আর ওর বুকের উপর দিয়ে হেঁটে যেন যাই, এরকম ভাবে আমাকে বাধা দিত। তো দরজার সামনে আমার আম্মু এসে আমার জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তো আমি অনেক কান্নাকাটি করে আম্মুকে মানে রুমের ভিতরে নিয়ে আসি। তো আমার আম্মু চলে যায়। চলে যাওয়ার আগে রাকিবকে 2000 টাকা দেয়। 2000 টাকা দিয়ে চলে যায়। চলে যাওয়ার কিছুদিন পর রাকিব আমাকে বলে যে আজকালকার ফকিনির করে মেয়ে বিয়ে করলে পরে 2000 টাকা কেউ দেয় না, 6-7 হাজার টাকার নিচে। মানে এরকম ফার্স্টে এই কথাটা বলে। আমার এতটা খারাপ লাগে। আমি বলছি তুমি আমাকে এই কথাটা বলতে পারলে। আচ্ছা তোমার আম্মু আমাকে কি দিচ্ছে, মানে এইসব নিয়ে একটু ঝগড়াঝাটি হয়। সেদিন ওর সাথে আমি কথা বলি না। পরের দিন সকালবেলা ও চলে যায়। 2 দিন পরে বাসায় আপনি গেলেন, রাইট? হ্যাঁ। বাড়িতে যাওয়ার পরে আপনার প্রতিবেশীদের রিয়াকশন কেমন ছিল? মানে তারা আমাকে কিছু বলেনি। আপনার হাজবেন্ডের সাথে করে নিয়ে গেছেন? হ্যাঁ। কিন্তু আপনার আব্বা কোনো কিছু বলেনি? আসলে আমি আমার আম্মুর সাথে যাইনি তখন। তাহলে তার কিছুদিন পরে আমরা যাই। আমি আম্মুকে সেদিন বলে দিই যে আব্বুকে যেন ম্যানেজ করে। আমি আমার আবার মাথায় যাওয়ার পরে বাবা কি বলছিল? মানে বাবা কিছু বলেনি, কারণ আমার তো মাথায় প্রবলেম ছিল, টিউমার ছিল মাথায়। আপনার আগে থেকে টিউমার ছিল? মানে 2010 সাল থেকে আমার মাথায় টিউমার। তো ডাক্তার বলছে যে আমার যদি এটা এইভাবে মানে সেরে যায় তো সারবে, আর যদি না যায় তাহলে 6 মাসের গ্যারান্টি যে আমি বাঁচতে পারবো। ওকে, তারপরে কি সেটা গিয়েছিল ওটা? হ্যাঁ, সেটা চলে যায়। আবার মানে 9 থেকে 8 মাসের মতো আবার শুরু হয়, সেটাই আবার ফিরে আসাটা। মানে আপনি যখন বিয়ে করার পরে, মানে বিয়ে করার পরে কিছুদিন যাবত রিসেন্টলি এটা ফিরে এসেছে। আপনার হাজবেন্ড এটা জানতো যে আপনার মাথায় টিউমার? হ্যাঁ, ওকে আমি বলছি, সব বলার পরেও সে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। তো আমার আম্মু আমার আব্বুকে ম্যানেজ করে আমি 26 তারিখে যাব। তো যাওয়ার আগে ওর সাথে রাতে মানে আমার এত ঝগড়া হয় যে মানে এরকম ছিল যে ওকে বলা ছাড়া আমি কেন বাইরে যাবো, আমি টয়লেটে যাবো তো ওকে বলে আমার যেতে হবে। এতটা খারাপ লাগছিল যে ও সকালবেলা বের হয়, যে আর বাসায় আসার কোনো খবর থাকে না, অন্য সব মেয়েদের সাথে রিলেশন। তো সেটা আমি জানতাম না, পরে জানতে পারি। যাওয়ার পর আমি ওকে ফোন করে ফোনটা অফ করে রাখি। সন্ধ্যার পরে ফোনটা ওপেন করে। আমি বলছি তুমি সারাদিন ফোন অফ করে রাখো আর সন্ধ্যার পরে ওপেন করে রাখো, এর চেয়ে না রাখাই তো ভালো। মানে এরকম ভাবে ঝগড়াঝাটি হয়। আমি সেদিন 2 ঘন্টা গোসল করি। সবাই আমাকে অনেক বকাঝকা করে। তো রাকিব এসে দেখে যে আমি গোসল করছি, গোসলখানা থেকে বের হইনি। তো বলে তুমি বের হও। আমি মানে বের হয়ে রুমের ভিতর আসি। তো দেখি একটা মেয়ের সাথে কথা বলছে আমার রুমের ভিতর, যে পাশের বাসার যে মেয়ে ছিল সেই মেয়ের সাথে, পপি নামের একটা মেয়ে। তো তার সাথে মেয়েটা আপনার রুমে চলে এসেছে? হ্যাঁ। ওকে। সেই মেয়েটা চলে আসছে। আসার পর আমার মানে কি বলবো, রাকিবের মানে গায়ে হাত দিয়ে কথা বলে আর তুমি করে কথা বলে। আমার তো আরো বিরক্ত করা লাগে যে আমার হাজবেন্ডের সাথে ও তুমি করে কথা বলবে কেন। আমি তো জেদ, আমি সবসময় নাক ফুলিয়ে রাখি যখন আমার জেদ হয়। মেয়েটা আমাকে বলতেছে তুমি যখন ফার্স্টে আসছো তখন তুমি অনেক কালো ছিলে, এখন অনেক সুন্দর হয়ে গেছো, হ্যান ত্যান, মানে এই ধরনের অনেক কথাই বলে। তো রাকিব শুধু একটা কথা বলছে, এখন ওকে কিছু বলবেন না যে ও অনেকে রাগ করে আছে যে সারাদিন বাসায় ছিলাম না। তো মেয়েটার সাথে সাথে বলে উঠলো যে রাকিব তুমি কি কালকে ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে তোমাকে নিয়ে একটু শপিং এ যাবো। আমার তো আরো খারাপ লাগে যে আমার হাজবেন্ডকে নিয়ে ও কেন শপিং এ যাবে। তো আমি ওর দিকে তাকাই, ও আমার দিকে তাকিয়ে থাকে, বলে হ্যাঁ আছে। আমি বলছি হ্যাঁ আপু আছে, তো আমি কালকে পাঠিয়ে দেবো, এরকম ভাবে বলছি। তখন আমি বলছি কি আপনি নেক্সট টাইম আমাদের রুমে ঢুকবেন না, আপনি আর কখনো এই রুমে আসবেন না, চলে যান এখান থেকে, আর আসবেন না, কখনো কথা বলবেন না। আর যদি দেখি আমার হাজবেন্ডের সাথে আপনি কথা বলছেন তাহলে আপনি কি হবে আপনি ভাবেন।
তো রুম থেকে বের হওয়ার পর রাকিব তো আমাকে বলে যে ওর সাথে এরকম ব্যবহার করছো। আমাকে কেন, যাও তুমি শপিং এ ওর সাথে, এমনিতে আমি সারাদিনে কিছু বুঝতে পেরেছি খাইনি। একটা ঝগড়াঝাড়ি শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে। তারপর সারাদিন তো বাইরে ছিল, 10টার পর আবার বের হবে, বলে যে আমি র্যাকেট খেলতে যাবো। তো আমি বলছি না, এখন যেতে পারবে না, বলে তোমাকে ছোট বাচ্চাদের এনে দিয়ে তুমি খেলো তাদের সাথে। তো আমি তো ছোট বাচ্চা পেলে অনেক খুশি। 10টার পর ও বাসায় আসে, বাসায় আসার পর এখন আমি ভাত খেতে বলি, ভাত খাবে না, শুয়ে পড়ে। আমি আবার আমার ওন্না ভিজে ওর পায়ে ময়লা ছিল, সেই ময়লাগুলো আমি পরিষ্কার করে দিই। ওকে, পরের দিন আবার ও চলে যায়। আমি বলছি আমি আমার বাসায় যাবো, আমার বাসা থেকে আমাকে বলছে যে বাসায় যেতে, আমি বাসায় যাবো। তো বলছে কি আচ্ছা ঠিক আছে যাবো। সেদিন আমার সবচেয়ে ইয়ে ছিল যে 16 ডিসেম্বরে যেদিন আমি নাটক করি, আমি নাচ করি, সেখানে আমি থাকতে পারবো না, যে আমার স্কুল থেকে তো আমি ত্যাগ হয়ে আসছি, সেই প্রোগ্রামটা আমার দেখতেই হবে, আমি এরকম ভাবে ওকে বলছি। তো বলে আচ্ছা ঠিক আছে 16 তারিখে 16 ডিসেম্বরে আমাকে নিয়ে যাবে। বলে আমাকে আমার কাছে টাকা নিয়ে আমি কি করে নিয়ে যাব। আমি বলছি আজকে তোমার টাকা নিয়ে তুমি কালকে টাকা পাবে কোথায়। বলে আচ্ছা ফোন বিক্রি করবো। এই কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। তারপরে দেখি 7টা ফোন আমার হাতে এনে দেয়। আমি অবাক হয়ে যাই যে এতগুলো ফোন ও কোথায় থেকে পেলো। রাইট, আমরা অবাক হচ্ছি যে এতগুলো ফোন সে কোথায় পেল। প্রিয় শ্রোতা, এই যে অবাকের জায়গাটি, চমৎকার একটা সময়ের মধ্যে আমরা ছিলাম, কিন্তু একই সাথে আমরা কিছুটা হলো অবাক হচ্ছি। কিন্তু আমরা যে গেজের যে ব্যাপারটা, যেটা আমরা অনুমান করতে পারি যেটা সম্পর্কটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেই অনুমানের ব্যাপারটা নিয়ে সবসময় হ্যালো 920 একটা কথাই বলে থাকে, আপনি চিন্তাও করতে পারবেন না যে শেষ পর্যন্ত গল্পটি, জীবনের গল্পটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকেও ঠিক একই কথাই বলছে। তারপর 7টা মোবাইল নিয়ে আসে। তো আমি তো অবাক হয়ে যাই। আমি বলছি তুমি এতগুলো ফোন কোথা থেকে পেলে। রাইট, তো বলছি তুমি এগুলো চার্জ দাও। আমি বলছি এগুলো চার্জ দেবো কোথায়। তখন আমার কাছে ছিল 2টা চার্জার, যেটা ওর একটা আমার একটা। আমি শুধু টয়লেটে যাই, এদিকে এসে দেখি ফোন নাই, অবাক হয়ে যাই আবারও। আমি ওকে ফোন করে বলছি তুমি কি ফোন নিয়ে গেছো। বলছে হ্যাঁ আমি ফোন নিয়ে আসছি। আমি বলছি ফোন দিয়ে তুমি কি করবে, এতগুলো ফোন নিয়ে গেলে। বলছে এগুলো আমি বিক্রি করবো, যে কালকে তোমাদের বাসায় যাবো। 6000 টাকা বিক্রি করে। তো আমি বলছি টাকাগুলো কি এখনই নিয়ে আসবা। বলে হ্যাঁ এখনই নিয়ে আসবো। তো টাকাগুলো না নিয়ে একটা ফোন শুধু হাতে নিয়ে চলে আসে। আমি বলছি ও ফোন তুমি কোথায় পেলে। সেদিন থেকে আমার সাথে তুই করে কথা বলে, যে বলে সেটা কি তোকে বলতে হবে। বলে না এত কিছু জানার দরকার নেই, তোকে সবকিছু দিতে হবে। যা দেখি আমি শুধু অবাকই হয়ে যাই। তো যে ও খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে। তো আমি প্যান্টে হাত দিয়ে দেখি ওর প্যান্টের ভিতরে ছুরি। ওকে ওকে, আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে ওর কাছে ছুরি থাকবে কেন। ওইটা আমি সরাই ফেলি সকালবেলা। সরে ওর প্যান্ট আলাদা রাখি, ও যেভাবে রাখি সেইভাবেই রাখি। সকালবেলা হয় আমাকে বলে যে আমার ফোনটা কোথায়। আমি বলছি তোমার ফোন তো চার্জে ছিল। তো ফোনটা নিয়ে ও ওর একটা ফ্রেন্ডকে ফোন করে, এরকম কোন কিছু বলছে। আমি একটু একটু শুনি যে ওরা ছুরি দেখিয়ে রাস্তাঘাটে যদি কোনো মেয়ে থাকে বা কোনো ছেলের সাথে, তো সেই ছেলেটাকে হুমকি দিয়ে তার কাছে ফোন বা মেয়েটার কাছে যদি কোনো টাকা থাকে সেই টাকাগুলো নিয়ে আসে। নাও কাম টু দ্য পয়েন্ট। ওকে, This track was downloaded from FusionBD.com. তারপর তো পরের দিন সকাল হয়, পর আমরা আমার বাসার দিকে রওনা হই। তো 26 দিনের দিন। তো বাসায় আসার পর বলছে কিভাবে যেতে হয়, কিভাবে যাব। তো আমি বলছি কিভাবে যেতে হয় সেটা আমি তো ভালো করে জানি, তুমি শুধু আমার সাথে যাবা। দেখি আমাদের বাসার গেটের সামনে আমার বোন, আমার চাচাতো বোন দাঁড়িয়ে আছে সবাই। আমার বোন তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে। তো আমি বাসায় যাই, যাবার পর দেখি আম্মু অনেক ধরনের, আমি অবাক হয়ে যাই, আমার আম্মু এত ধরনের রান্না করে যে আমি যাবো বলে বাসায়। পিঠা, পোলাও, এরকম অনেক কিছু রান্না করে। আমাকে অনেকে দেখতে আসে, আমার বান্ধবীরা আম্মুরা, আমার কাকি যারা আছে সবাই আমাকে দেখতে আসে। আমি তো হাসি, আমার লজ্জা করে, তখন আমি হাসছি। চাচাতো ভাইয়েরা বলে যে তোকে না সেদিন আমি হাফ প্যান্ট পরে ঘুরতে দেখি, তুই আজকে বিয়ে করে ফেললি, এরকম ভাবে বলছিলাম। যাওয়ার পরের দিন শুনি যে আমার বান্ধবী রিমার ওর বিয়ে ঠিক। তো ও আমাকে বলছে যে তুই থাকবি, গায়ে হলুদের দিন আমরা আবার চলে আসি। যেদিন আসি ওই দিন রাতে ওর সাথে আমার ঝগড়া হয়, প্রচন্ড ঝগড়া। যে ঝগড়া আমাকে এতটা মারছে, মারতে মারতে আমি অজ্ঞান হয়ে পড়ি, যে আমি কথা বলতে পারি না 3 দিনের মধ্যে। যে আমার চোখের নিচে রক্ত জমে যায়, এরকম ভাবে আমার করছে। তো ফোনটাও ভেঙে ফেলি আর কি জিদে। এদিকে আমার আম্মু আব্বু যে আমাকে ফোন করছে, যে টেনশনই আছে যে ফোনটা কেন অফ করে রাখবে। ওষুধ খাওয়ার পর আমি কথা বলতে পারি। তো আমি বলছি তুমি আমাদের বাসায় একটা শুধু ফোন করে দিও, যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি কথা বলতে পারি না। বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো, ফ্যাক্সিলিটির দোকান থেকে কথা বলবো। আসলে তখন ওরা কথা বলেনি আমার আম্মুর সাথে। কথা না বলার কারণে 26 তারিখে সকালবেলায় দেখি আমার আম্মু এসে হাজির। আমার আম্মু তো সন্দেহ করে যে ও কি তোকে মারধর করছে, তোর চোখের নিচে কি হয়েছে। তো আমার হাতটা টেনে ধরে রাখি, আমাকে পিছনের দিকে এনে ওর সামনের দিকে গিয়ে বলে ওর সাথে দুষ্টুমি করতে গিয়ে ও খাটের সাথে ব্যথা পায়। আমি তখন কিছু বলি না, আমি বাইরে এসে আমি কান্না করি যে ও আজকে আমার আম্মুকে কি বলছে, এত মিথ্যে কথা বলছে। সবসময় হলে যে যাকে আমি ভালোবাসি, যার হাত ধরে চলে আসছি, সে যদি আমাকে আরো আঘাত করে সেটা আমি সহ্য করতে পারবো, এটা ছিল আমার।
আব্বু আমাকে 1000 টাকা দিয়ে চলে যায়। সেই 1000 টাকা আমার আব্বু চলে যাবার সাথে সাথে রাকিব আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়। আমি বলছি তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, এই টাকা তো আমার আম্মু দিছে। ঘরে মানে চাউল ছিল না, কোনো কিছু খাবার দাবার কিছুই ছিল না। 2 দিনের মধ্যে ও বাসায় আসে না। হ্যাপি নিউ ইয়ারের দিন বলে যে আফিয়া নামের মেয়ের সাথে আমার রিলেশন ছিল, ওর সাথে আমি কালকে ঘুরতে যাবো। আমি বলছি তুমি আমাকে না নিয়ে ওকে নিয়ে যাবে কেন? বলছি না ও তো জানে না আমি বিয়ে করছি, আর যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে, ওর চাচুরা অনেক খারাপ। আমি খুব অবাক হচ্ছি, আপনার মা জানলো, আপনার ফ্যামিলি জানলো যে ছেলেটাকে আপনি বিয়ে করেছেন, সেই ছেলেটাকে নিয়ে আপনি বাড়ি যাচ্ছেন, তো আপনার বাবা মা একটা স্টেপ নিবে না ওই ছেলের পরিবারে গিয়ে যোগাযোগ করার, ওই ছেলের পরিবারে কে আছে জানার? একটু চেষ্টা করবে না? আসলে চেষ্টা করবে। আমাকে সবসময় এরকম ভাবে ধমকি রাখতো যে তুমি সবসময় বলবা যে আমার ফ্যামিলির সাথে তোমার ভালোই রিলেশন আছে, বা আমার আম্মু এসে তোমাকে দেখে যায়। ও আমাকে যেটা বলতো আমি সেটাই করতাম। আপনি ফ্যামিলিতে এটা বলতেন, তো হ্যাঁ। সমস্যা কি? আপনার বাবা মা যেতেই পারে আপনার শ্বশুর বাড়িতে, সেটা রাকিব স্টপ করতো কেন? মানে স্টপ করতো কেন সেটা, মানে ও আমাকে বলছে আমাদের বাসাটা 6 তলা বিল্ডিং, আসলে সেটা ছিল না, এই কারণে আপনার বাবা মা রাকিবের সাথে সরাসরি কথা বলতো না যে আমরা তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চাই? হ্যাঁ বলতো যে আমার আম্মু যদি এই কথা বলতো, অন্য কথা বলে আমার আম্মুকে ভুলে ফেলতো, এরকম ছিল। আপনার বাবা রাকিবের সাথে কোনো কথা বলেনি? বেশি কথা বলতো না ওর সাথে। আপনার সাথে কথা বলতো না? আপনাকে তো অনেক আদর করতো। হ্যাঁ আমার সাথে কথা বলতো। ওকে, তারপর? হ্যাপি নিউ ইয়ারের দিন, ওই দিন সারাদিন ও মেয়েটার সাথে ঘুরে, তো ফোন টোন সব অফ করে রাখে। এদিকে যে আমি না খেয়ে আছি সেটাও দেখার ইয়ে ছিল না, যে এরকম কষ্ট ছিল যেখানে পানিও ছিল না, যে আমি 1 গ্লাস পানি খাবো, পেটের ব্যথায় মানে উঠতে পারি না বিছানা থেকে, যে 2 দিন কাটে আমার এরকম ভাবে। মানে আজকে ধরেন সকালবেলা বের হয়েছে, পরের দিন বিকালবেলা চলে আসছে, মানে 2 দিনই প্রায় হয়ে যায়। তো আসে না, আমি ওর আম্মুকে ফোন করছি, বলছি মা আপনার ছেলে তো এখন আসে না, একটু তাড়াতাড়ি আসতে বলেন। বলে আচ্ছা ঠিক আছে আমি বিকালে পাঠিয়ে দেবো। এরকম করতে করতে সন্ধ্যার পরে বাসায় আসে, বলে যে তোর কি হয়েছে, তুই এত ফোন করিস কেন? সেদিন আমাকে অনেক মারধর করে, শুধু শুধু আমাকে মারছো কেন? বলে যে আমার টাকা লাগবে, এখন আমার টেনশন, আমার মাথায় অনেক টেনশন। আমি বলছি টাকা দিয়ে তুমি কি করবা? মানে এক এক সময় এক এক ধরনের কথা বলে, যে একটা কিছু করতে হবে, আমার কাজ আছে, আমি এটা করবো। আমার বলে আমার সেমিস্টারের ফিস দিতে হবে, মানে এরকম ভাবে বলছে। তুমি তোমার আম্মুর কাছে টাকা চাও, তখন আমাকে মানে ভালোবাসার একটা ইয়া দেখায় যে তুমি তোমার আম্মুর কাছে টাকা চাও। আমি বলছি না, আমি এখন আমার আম্মুর কাছে আমি টাকা চেতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর টাকা লাগবে, তোর টাকা নিয়ে তুই থাক। এরকম করে বাসা থেকে বের হয়ে মানে সিগারেট নিয়ে আসতো, যে আমার সামনে সিগারেট খেতো। আমি আবার ওইসব পছন্দ করতাম না, তো আমি বলছি তুমি এইসব করবা না, আমি আমার বাসা থেকে আমি টাকা চাইবো। তো সাথে সাথে আমি ফোন করি আমার বাসায়, আমার আম্মুকে বলছি আমাকে 50,000 টাকা দিতে হবে। তো আম্মু তো বলে যে তোর আব্বু কি শুনবে? তখন আমি বলছি আমার মাথায় আবার টিউমার হয়েছে, ওর কারণে আমি মিথ্যা কথা বলি আমার আব্বু আম্মুর কাছে। আর রাকিব আমার আম্মুকে বলছে তখন আমি সেমিস্টার ফিস দেবো, আমার এই পরীক্ষাটা শেষ হলে পরে তারপর আমি যে কোনো একটা জব করবো, এরকম ভাবে বলতো। আম্মু বলে আচ্ছা ঠিক আছে কালকে সকালবেলায় চলে আসো। যেদিন যাবো সেদিন থেকে রাকিব আমাকে বলে যে তোমার আব্বুকে বলো তুমি টাকা দিতে বলো, যদি তুমি আমার সুখ চাও তাহলে আমাকে টাকা দাও, এরকম ভাবে বলি। কাকি এসে আমাকে বলে যে আমার আব্বুকে বলছে ভাইয়া আপনি এই কাজটা কখনো ভুলে করবেন না, যে আপনি ছেলেটাকে চেনেন না, অচেনা অচেনা হয়তো বা এখনো ভালোবাসা দেখাচ্ছে, হিমাকে ভালোবাসে, পরে যদি এরকম না হয়, যদি ছেলেটা চলে যায় তখন কি হবে? আম্মু তো আমার কান্নাটা সহ্য করতে পারে না, আমার আম্মু তো আমার আব্বুকে ম্যানেজ করে ফেলছে যে টাকা দিতেই হবে। যে এরকম আমরা 5 থেকে 7 দিন থাকি, থাকার পর আমার আব্বু টাকা দেয় 20,000 টাকা। মানে যেদিন টাকা দেয় সেদিন আবার আমাদের বাসায় আবার অনুষ্ঠান ছিল, আমার ফুপিরা সবাই আসে। আমার চেহারাটা দেখেও সবাই অবাক হয়ে যায় যে আমি এতটা স্বাস্থ্য মানে ছিলাম আর এখন কি হ্যাংলা হয়ে গেছে, সবাই এরকম ভাবে বলে। আমি মানে সবার সামনে যেতে লজ্জা করতাম। আমার তো আমার ভাইয়াদের সাথে খেলতে যায়, 4টা বাজে, তো সাথে সাথে রাকিব চলে আসে। আমার বলতেছে যে তুমি তোমার আব্বুর কাছে টাকা নিছো? আমি বলছি না, একটু পরে দেবে। বলছি একটু পরে কখন দেবে? তখন আমার মানে আমার পায়ে লাথি মারে। ওকে ওকে। সেই লাথি মারটা আমার বড় বোন দেখে, বড় বোন দেখে পরে ও মানে আমাকে ডাকে, বলে তুই এখানে। তো আমি যাই, আমাকে বলে তুই তোকে অনেক মারধর করে না? আমি বলছি না, এমনিতে এখন তোর রাগ হয়েছে এই কারণে, ও আমাকে একটা কথা বলছে এই কারণে কথাটা শুনিনি। আমার বোন বলে যে না তোকে মনে হয় অনেক অনেক অত্যাচার করে, এরকম বলছে। আমি বলছি ধ্যাত তোমরা কি বলো, রাকিব আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, তোমাদের থেকে বেশি ভালোবাসে, এরকম বলে আমি রুমের ভিতরে গিয়ে আবার কান্না করি যে আমি ওর কারণে কি মিথ্যা কথা বলছি, আমি আমার ফ্যামিলিকে মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বলা পছন্দ করতাম না, আর ওর কারণে আমার বলতে হয় আজকে। তো আব্বু টাকা দেয়, তো রাকিব আমাকে ওই 20,000 টাকার মধ্যে থেকে 1,000 টাকা আমাকে দিয়ে যায়। ও চলে যায় আমাকে রেখে, আমি ওর সাথে যাওয়ার জন্য ইয়া করি যে আমি যাব। আমি তো জানি যে ওর সেমিস্টারের ফিস দেবে না, আসলে ওর টাকাটা এভাবে নেয় যে ও জুয়া খেলে, যে জুয়া খেলার ওখানে ঋণ হয় 20,000 টাকা, সেই টাকা আমাদের বাসা থেকে নেয়, সেটা আমি জানি না, এই কারণে। আপনি জানলেন কবে? মানে জানি তার কিছুদিন পর ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন করে জানায়। ওর ফ্রেন্ড আপনার নাম্বার পেলো কিভাবে? ওর ফ্রেন্ড রাজীব, ও তো নাম্বার জানে। তারপরের দিন থেকে আমি ফোন দিলে ফোন রিসিভ করে না, মানে এসএমএস করে এসএমএস এ রিপ্লাই করে না। আসলে তখন আমি প্রেগনেন্ট ছিলাম। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আসলে আমি বুঝতে পারতাম না যে আমি নিজেই প্রেগনেন্ট, মানে আস্তে আস্তে বুঝতে পারি। আলটিমেটলি খারাপ লাগার জায়গাটা থেকে আপনি পরবর্তীতে গিয়ে বুঝলেন যে আপনি আসলে প্রেগনেন্ট। কি হয়ে বুঝলেন? আমার বমি আসতো বা আমার কোনো কিছু, আমার গন্ধ এরকম ভাবে ইয়ে থাকতো। তো
তো সেদিন আসার পর আমাকে বলে ঘুরতে যাবো, আমি বলছি এখন তো ঘুরতে যেতে পারবো না, এখন সন্ধ্যা লেগেছে, যদি কোনো কিছু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে যাবো না, একটু যাবো, খেজুর গাছের ওখানে আমাকে নিয়ে যাই। ওখানে নিয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে ফোন করে একটা মেয়ের কাছে, মানে রুবা নামের একটা মেয়ে। তো আমি বলছি তুমি কার সাথে কথা বলো? বলে তুমি তো নেই, এই কারণে টাইম পাস করার জন্য। আপনাদের বাড়িতে থেকেই ওই ধরনের আচরণ করছে? হ্যাঁ, ওকে। যে ও আমার সাথে এরকম করছে আমি কাউকে বুঝতে দেই না আর কি। কি বলবো, ওর বুকের ভিতর আমাকে জড়িয়ে ধরে রেখে অন্য মেয়ের সাথে কথা বলে। তো বলে যে কালকে দেখা হবে। মেয়েটা তো ফোন দিতেই আছে যে ওর সাথে দেখা করবে। তখন আমার হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আমি রাকিবের পায়ে একটা আঘাত করি। এবং আপনার নিজেরও একটা মাথায় মারা উচিত। আমার শোনার পরে একদম ভেতরের ফিলিংস যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা বাবা মা কতটা কাণ্ডজ্ঞান হতে পারে একটা ফ্যামিলির। একটা ছেলেকে বিয়ে করেছেন আপনি, তাকে তার বাড়িতে কে আছে কোথায় আছে সে ভুলিয়ে ভালিয়ে রাখছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না। বাবা মা এটা মেনে নিয়ে এরকম একটা ছেলেকে, যে যার সাথে আপনি হ্যাপি নেই, বাবা মা তো আপনার ফেস দেখেই বুঝতে পারবে যে আপনি হ্যাপি আছেন কি আছেন না। তারপর সে ছেলেটাকে লালন পালন করে যাচ্ছে, এবং সেই ছেলে আপনাদেরই বাড়ির মধ্যে বসে আরেকটা মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে। আপনার বয়স আবার সেখানে ক্লাস 8-এ পড়া একটা নেই, আপনি সে আপনার চেয়ে কয়েক বছরের বড়। ভুল তো আপনি একা করেননি, ভুল করেছে একেবারে, যে একটা কথা আছে না যে 14 গোষ্ঠী মিলে, হ্যাঁ মানে চারপাশের যা আছে সবকিছু মিলে ভুলটা হয়েছে। তারপর চলে যায় আর আমাকে ফোন করে না। ফেব্রুয়ারি মাসের মানে 2 তারিখে ও আমাকে ফোন করে বলে আজকে আমি আসবো। রাকিব আসার কথা বলে আর আসি না। তো সেদিন মানে সন্ধ্যা পর্যন্ত আমি ওর জন্য ওয়েট করি। আমার সাথে রিলেশন হবার আগে যে মেয়েটার সাথে রিলেশন ছিল সেই মেয়েটা শুনতে পায় যে আমার সাথে মানে বিয়ে হয়ে গেছে। তো এই কারণে ও ঘুমে এবং ট্যাবলেট সেটার জন্য সেটা আপনাকে বলছে যে এই মেয়েটা হসপিটালে আছে, সুতরাং আমি আসতে পারবো না, হ্যাঁ। তার সেবা যত্ন করছি আমি ওখানে। হ্যাঁ এরকম বলছে যে তাকে আমি দেখতে যাব। বলছে আমি বলছি সামান্য ওই মেয়েটার সাথে রিলেশন ছিল এই কারণে ও দেখতে যাবে, তাহলে আমি অসুস্থ হলে অবশ্যই ও আমাকেও দেখতে আসবে। মানে ব্লেড নিয়ে এসে মানে ইচ্ছা মতো হাত কাটি। এবং এটার এজন্যই করলেন যে আপনাকে যেন সে দেখতে আসে। হ্যাঁ এই কারণে আমি করি। ভেরি মানে সিম্পল ইকুয়েশন, সহজ সরল মনে যা ঘটে যায় একের পর এক, এবং পাগলামোর যে চূড়ান্ত সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই হ্যালো ইট 920। আপনার হাতের একটা ছবি আমরা হ্যালো ইট 920 দিয়ে দিচ্ছি। প্রিয় শ্রোতা, ইমোশনাল একটা মানুষকে কতটা বিবেকহীন করে ফেলতে পারে এবং কিশোর বয়সে এটার রেঞ্জটা কতটুকু আপনারা একটু দেখুন ফেসবুকে এসে, যে হাতটাকে সে কিভাবে ক্ষতবিক্ষত করেছিল। ও মাই গড। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/HELLO8920। ওখানে গেলে দেখতে পাবেন, যারা ইতিমধ্যে আছেন তারা তো দেখতেই পাচ্ছেন। পেজটিতে লাইক দিয়ে দিলে আপনি পার্মানেন্টলি মেম্বার হয়ে যাবেন, তখন হ্যালো 8920 যাবতীয় অ্যাক্টিভিটিস আপনি অবগত থাকবেন। তারপর বলুন। আমি হাত কাটার পর আমার জ্ঞান ছিল না। আমার বোন আমাকে অনেক খোঁজাখুঁজি করে, যে বাগানে গিয়ে দেখে যে আমি বাগানে পড়ে আছি। জ্ঞান ফেরার পর আমার বোন আমাকে মুখে একটা থাপ্পড় মারে যে তুই কি পাগলামি করিস। তো ফোন করে দেখে ফোনটা অফ করে রাখে। আমি বলছি আমার সাথে ওর সাথে ঝগড়া হয়েছে এই কারণে যে ও ফোনটা অফ করে রাখে। রাত 10টা বাজে ওর একটা ফ্রেন্ড মানে রাজীব, তার নাম্বারটা আমি আমার চাচাতো বোনের কাছে দিই। তো আমার চাচাতো বোন ফোন করে বলে যে হিমাজি এরকম কাজ করছে, আপনি ওকে একটু বলেন যে ও যেন তাড়াতাড়ি ওকে দেখতে আসে। তো 10টার পরে রাকিব ফোনটা ওপেন করে, সাথে সাথে রাজীব ওকে ফোন করে জানায় যে এরকম আমার অবস্থা। তো রাকিব আমার বোনকে ফোন করে বলে যে আমি যা শুনছি সেটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। তখন আমার সাথে কথা বলার জন্য ফোনটা করে। তো আমি ফোনটা নেই। ফোন নেওয়ার পরে আমাকে বলছে কি রে তুই কি সত্যি হাত কাটছিস? আমি বলছি কেন কাটবো, মানে কান্না করি আর এই কথা বলি। এরকম ছিলাম, আমি ডাক্তারের কাছে যাই না যে আমি ওষুধ খাবো বা ব্যান্ডেজ করবো বা সেলাই করবো, কোনো কিছুই না। বলছে যে পর্যন্ত রাকিব না আসবে সে পর্যন্ত আমি কোনো কিছু করবো না। সকালবেলা 10টার সময় ফোন করি, বলে যে আমি এখন আসতে পারবো না, আমি একটু বিজি আছি, এরকম ভাবে বলে। আমার নানু বাসা থেকে মানে আমার আম্মু টাকা পায়, মানে 3 লাখ টাকা পায়, সেখান থেকে আমি 1.5 লাখ টাকা নিয়ে মানে আসার জন্য করি। মানে যে আমি ব্যাগে যে টাকা রাখি সেই টাকাগুলো আমার বড় বোন দেখে। মানে আপনি টাকা চুরি করে বাড়ি থেকে পালাবেন? হ্যাঁ। এটা কি রাকিব আপনাকে বলেছিল? মানে রাকিব এরকম ভাবে বলছে যে আমি তোমাকে এনে খাওয়াবে কি রাখবো কোথায়? আমি বলছি এই কথা তো তুমি আমাকে আগে বলোনি, যে এটা তো বিয়ের আগে করার কথা ছিল। তখন আমি ভাবছি যে আমি যদি টাকা নিয়ে আসি তুমি আমাকে নিবে না? বলে যদি টাকা নিয়ে আসতে পারে তাহলে আসবে। আমার বোন এদিক দিয়ে আমার ব্যাগ থেকে টাকাগুলো সরিয়ে ফেলে। আমি আর দেখি না যে ব্যাগে টাকা আছে কিনা। আমি যে টাকা নিয়ে যাবো সে মানে টাকা দিয়ে ও অ্যাডভান্সটা দেবে, এরকম ছিল। তো আমি যাওয়ার পর এখন বাড়িওয়ালা তো টাকা নেওয়ার জন্য আসছে, যে আপনি আসছেন তো টাকাগুলো আগে দেন। যে ব্যাগে যখন আমি হাত দিই টাকাগুলো না দেখি তখন আমার তো অন্যরকম, যে এখন আমি টাকা পাবো কোথায়? তো আমি রাকিবকে বলি, রাকিব বলে যে এটা তোদের প্ল্যান। কি বলবো, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন 5টার সময় বের হয়, সন্ধ্যা লেগে যায়, তো মানে আসেই না। তারপর থেকে ফোনটা অফ। আমি তখন টেনশন পড়েছি, আমি তো এখানকার কিছুই চিনি না, আমি কোথায় যাবো কি করবো? আমি বাড়িওয়ালাকে সবকিছু বলি। বাড়িওয়ালারা তখন আমার শাশুড়িকে ফোন করে। আমার শাশুড়ি বলে যেভাবে তুই আমার ছেলেকে ঘর থেকে বের করে নিয়েছিস সেভাবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবি। আর এরকম ভাবে সারা রাত কেটে যায়। পরের দিন 12টার সময় রাকিব আমাকে ফোন করে, বলে তুই বাসা থেকে বের হয়ে আয়, আমি তোকে নিয়ে আসবো আমাদের বাসায়।
আমি বাইরেকে বলছি আঙ্কেল আপনি তো আমার ফোনটা রাখি আমাকে কিছু টাকা দেন। তো তারা আমাকে 200 টাকা দিয়ে আমার ফোনটা নেয় না। রিক্সা ওঠার পরে ওর ফোনটা আবার off। তখন আমি কোথায় যাবো আমি নিজেও জানি না, যে তখন আমি রাস্তায় পড়ে যাই। 12টা থেকে 5টা পর্যন্ত ওকে আমি অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাই না। লাস্ট ওর আব্বুকে আমি ফোন করি, ফোন করার পর বলছি আপনি ছিল আমাকে এরকম ভাবে রেখে দিয়েছে, আপনি আমার নিয়ে যান। আমাদের উকিল হয় আর কি বিয়ের যে ছিল সাথে, তো সে আমাকে নিয়ে যান। তার ভাবির কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে আমি রাত 10টার পরে আমি নিয়ে যাব। তখন আমার ভিতর অন্যরকম একটা আসে যে রাত 10টার পর আমাকে কোথায় নিতে পারে, এখান থেকে যেভাবে হোক আমার পালাতে হবে। তো আমার শাশুড়িকে আমি ফোন করে বলছি আপনি কি আমাকে নেবেন, আর যদি আমাকে না নিয়ে যান আমি নিজে এখানে আত্মহত্যা করে আপনাদের দায়ী করে যাব। তো আমার শাশুড়ি আর শ্বশুর এসে আমাকে রাত 10টার সময় নিয়ে যায়। এই প্রথম আপনি গেলেন আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ। কোথায় ছিল শ্বশুর বাড়ি? নারায়ণগঞ্জ জারপুর উত্তরপাড়া খোলা মার্কেট। গিয়ে কি দেখলেন? মানে ছোট একটা বিল্ডিং এর মতো আর কি তোলা, হ্যাঁ। যে টিন শিট করলেও আসলে করতে পারে। কয়জন ফ্যামিলি মেম্বার ছিল ওখানে? মানে ওরা 4 ভাই বোন, ওরা আব্বু আমরা। পরে রাকিব শুনে যে আমি ওদের বাসায় আসবো, বলে তুই আমার আম্মুকে নিয়ে থাক, আমি আমার মতো চলে গেলাম। আমি ওদের বাসায় যাই। না আপনি বাসায় গেছেন? ওর আম্মু তো আমাকে মানে অনেক কথা আমাকে বলে, কি বিয়ে করার বয়স হয়েছে, তুই আমার ছেলেকে বিয়ে করছিস, আমার ফুলের মতো ছেলে ছিল। সব মায়ের কাছে তার ছেলে ফুলের মতোই থাকে। দিস ইজ দ্য স্টোরি, উই নো দ্যাট। তখন আমি একটা কথা বলছি আমার শাশুড়িকে, আপনার ছেলেকে যেরকম আদর করে বড় করছেন আমার আম্মু আব্বু আমাকেও তেমন আদর করে বড় করছে। প্রথম দিনই ঝগড়া শুরু করলেন? মানে এই কথাটা আমি কংগ্রাচুলেশন। ওকে। আমি তো 2 দিনের মধ্যে খাই না, পানিও খাই না, রাতটা কাটে কোনো মতে। ফজরের আজানের সময় আমার শাশুড়ি আমাকে ঘুম থেকে ওঠা, বলে বরকা পর তোকে তোর বাসায় দিয়ে আসবো। আমি বলছি আমি আমার বাসায় যাবো না, অনেক কান্নাকাটি করি। আমার মানে শাশুড়ি পা ধরে কিভাবে কোথায় কিভাবে আমাকে নিয়ে আসে আমি নিজেও জানি না, গাড়িতে করে। তো আমাকে শুধু হেমাদপুরের মানে টিকিট কেটে দেয়। তো আমি গাড়িতে উঠি, তখন বলে বাই আর কখনো দেখা হবে না, যে আমি এরকম প্রেগনেন্ট। আমি কাউকে মানে বলতে পারছি না, মাস চলে যাচ্ছে, আমার অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়। তো এলাকার মুরব্বীদের সাথে কথা বলি, কথা বলার পর যে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে আসবো। আমি আবার প্ল্যান করি যে বিয়ের পরে আমি চলে যাবো, আমার চাচাতো বোনের বিয়ে। মানে কথা বলবো কি, রাকিব আমাকে হুমকি দেয় যে তুই যদি আমার কাছে থাকতে চাস তাহলে তুই ওই বাচ্চাটাকে নষ্ট করবি। তো আমি বলছি কেন আমি বাচ্চাটাকে নষ্ট করবো, অনেক মানে কান্নাকাটি করি। বলে যে আচ্ছা ঠিক আছে তুই তোর বাচ্চা নিয়ে থাক, আমি আমার মতো থাকবো। আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে আমি সবকিছু বলি, তার সাথে আমি গিয়ে মানে বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। তো আমি শুয়ে থাকি। বাচ্চাটাকে আপনি নষ্ট করলেন, আপনার ফ্যামিলিতে জানলো না এটা? কেউ জানে না। আমার হাজবেন্ড মানে আসে না, এই কারণে আমি না খেয়ে থাকি বা এরকম কোনো কিছু বুঝতে পারি আর কি, Okay. যে আমি নষ্ট করি এটা জানে না। পিঙ্কির কথা যে আমি চলে যাওয়ার জন্য আমার ফোনটা আমি ইচ্ছে করে মানে নষ্ট করি, ফোন সারতে যেতে হবে। তো আমি আগে আসি, আমার চাচাতো বোন আসে। আসলে ওর যে গয়নাগুলো ছিল সব ছিল মানে রূপার, কিন্তু স্বর্ণর দিয়ে মানে ধোয়া ছিল। তো ওইগুলো নিয়ে আসি, আমি দেখি নাই যে ও কি নিয়ে আসছে। তো চেঞ্জি নিয়ে আমি চলে যাই গাবতলী পর্যন্ত। গাবতলী রাকিব এসে দাঁড়িয়ে আছে যে আমাকে নেওয়ার জন্য, যাত্রাবাড়ি, যে ওইখানে আমরা আবার নতুন করে বাসা ভাড়া নেওয়া হয়। সব টাকা মানে রাকিবই দিয়ে। মানে আপনার বোনটাও পালাচ্ছে আরেকজনের সাথে, তাই তো? হ্যাঁ এরকম। সেই গয়নাগুলো আমার চাচাতো বোন রাকিবের হাতে দেয়। হারটা যে ছিল একটু অংশ নিয়ে বালু দিয়ে মানে ঘষে নিয়ে আসে, বলে দেখো এগুলো সব নকল। মানে যাওয়ার সময় বলে যে আমি তাড়াতাড়ি আসবো, 10টার আগে আসবো। রাকিব যখন নাকি বের হয়ে যায় তখন আমার ভিতর থেকে কেমন যেন মনে হয় যে ওর ফিরে আসবে না, কখনো ওর সাথে আমার দেখা হবে না। তার একটু পরে আমি ফোন করি, ফোনটা অফ। পরে আমি ওদের এলাকার যে বড় ভাই মানে ওদের বাসায় বিচার নিয়ে যায় যে আপনার ছেলে এরকম ভাবে একটা মেয়েকে বিয়ে করছে, আবার এরকম ভাবে রেখে আসছে, এখন মেয়েটার কি উপায়। তো আমার শাশুড়ি আমাকে ফোন করে বলে তুই যদি আমার ফোনে ফোন করিস কখনো তাহলে তোর খবর আছে, আমি এখন যে এই পুলিশ নিয়ে তোর এখানে আসবো, তোকে ধরিয়ে দেবো, তুই একটা খারাপ মেয়ে। আমি আর আমার চাচাতো বোন, এখন আমার তো সবকিছুর দায়িত্ব এখন হয়ে গেল আমার। ও আমাকে পা ধরে কান্না করে বলে যে তুই আমার মাথায় হাত রেখে শপথ করবি কখনো কারোর কাছে বলতে পারবি না যে আমার এসএসসির রেজাল্টটা অনেক খারাপ হয়, এই কারণে আমি মিথ্যা কথা বলে বাসা থেকে চলে আসি। বুঝলাম না, আমি বুঝলাম না। মানে এসএসসি রেজাল্ট খারাপ হলো, পাশ থেকে চলে আসলো, মানে কি কাহিনী? মানে ও বলছে মানে মিথ্যা কথা বলছে আমাকে যে রাজীবের সাথে আমি চলে যাব, আসলে এইসবের কিছুই না। তো আসার পর বিয়ের গহনাগুলো নিয়ে পালিয়ে আসছে। হ্যাঁ, সেখান থেকে আমার চাচাতো বোন ওর বাবাকে ফোন করে বলে যে হিমার হাজবেন্ড আমাকে জোর করে নিয়ে আসছে, যে মানে ওর যতগুলো আত্মীয় ছিল সবাই আসে আমাকে নেওয়ার জন্য, যে আমাকে নিয়ে থানায় দেবে বা করবে এরকম কোনো কিছু করার জন্য। এখন নিয়ে যাই গাড়ির ভিতরে, মানে মারতেই আছে। আমি যতই বলছি যে আমার কোনো দোষ নেই, আমি যত বলি তত ওরা আমাকে আঘাত করে, এত মারছে। আমি নিয়ে যাওয়ার পর আমাকে চেয়ারম্যান বাড়ি সরাসরি নিয়ে যায়। ওর আব্বু আমার উপর চাপ দিয়ে দেয় যে তোর হাজবেন্ড, তোর হাত আছে এইটার ভিতরে। মানে একদিনের সময় দেয় আমার আব্বুকে যে একদিনের মধ্যে হয়তোবা ওই স্বর্ণগুলো দিতে হবে, নয়তোবা 6 লাখ টাকা দিতে হবে। বাগান ছিল, যে বিচারের রায় দেয় যে ওই জমিটা দিয়ে দেবো ওকে, মানে আমাদের জোর জুলুম করে মানে ওই দলিল করে নিয়ে যায়। তো আমার উপরে এতটা অত্যাচার, সবাই আমাকে মারধর করতো, আমার চাচাতো ভাই ফুপিরা মানে যারা আছে। একটা যেটা বুঝলাম যে আপনার এই বোনটি আপনার হাত ধরে পালিয়েছিল, তার রেজাল্ট খারাপ হয়েছে সে কারণে। হ্যাঁ। এবং সে এতগুলো গহনা কোথা থেকে নিয়েছে? তার বাড়ি থেকে। এটা কি তার বিয়ের গহনা? তার বিয়ের গহনা না, তার বাড়িতে ছিল এই গহনাটা। হ্যাঁ।
আলটিমেটলি এই গহনা আপনার ভাষ্য মতে এটা গহনা ছিল না, কিন্তু তার বাড়ি থেকে লোকজন যেটা প্রিটেন্ড করেছে যে আপনি তাকে শেল্টার দিয়েছেন বা আপনি তাকে বাড়ি থেকে ভাগানোর জন্য সহায়তা করেছেন, এবং সেই জন্য আপনার উপর অত্যাচার শুরু হয়, এবং পরবর্তীতে এটাকে তারা দাবি করে এটা 6 লাখ টাকার গহনা ছিল, এবং এই 6 লাখ টাকার উসুল তারা আদায় করে আপনাদের কাছ থেকে জমি নিয়ে, তাই তো? ওকে, তারপর এরকম কিছুদিন পর আমার মামা আসে, বলে যে যে কোনো একটা করতে হবে, এটার মামলা করতে হবে। বলছি আমার রাকিবের কখনো আমি ক্ষতি হতে দেবো না, মানে রাকিবের এগেইনস্টে মামলা করবে। আমি আমার রাকিবের পাশেই আছি। এরকম যতবার বলতাম ততবার মারতো। আমার বোন আমাকে মারতে মারতে আমার মাথা ফাটিয়ে ফেলে। তো আমি আবার রিটার্নটা আমাদের বাসায় চলে আসি। আসার পর তো আমাকে আমার ভাবিটা আমার হাতের চুড়ি নাকের ফুল মানে ফেলে দেয়, বলে তোর বিয়ে হয়নি। রশি দিয়ে বেঁধে গরম পানি আমার হাতে ঢালে, যে তারপর আমার মামা আমার আঙ্কেল সবাই আমাকে নিয়ে যায় থানায়, যে ওর নামে মামলা করবে। সেখানে জিটি করে আমি বাসায় আসি, আমি গলায় রশি দিই, মানে এরকম যে আমি মারাই যাবো। মানে রাস্তাঘাটে যাকে দেখতাম বলতাম যে আমার রাকিব আসবে, মানে তোমার একদম পাগলের মতো অবস্থা, যেটা পাগলই হয়ে গেছে, একেবারে পাগলে। মানে আমি এরকম ছিলাম যে আমার হাতে বা পায়ে কোনো ময়লা আমি মানে দেখতেই পেতাম না। যে ব্রিজের উপর দিয়ে আসতে হয় আমাদের বাসায়, সেই ব্রিজের ধারে যেয়ে দাঁড়িয়ে থাকতাম। তোমাকে এরকম ভাবে 3 মাস প্রায় এরকম ভাবে আমি কাটাই। তো ফকির বাড়ি বা ডাক্তার এইসব অনেক কিছুই দেখায়। তো সেই বাড়ি গিয়ে মনে করেন আমাকে সুস্থ করা হয়। মানে রাকিব আমার লাইফ থেকে চলে যাওয়ার পর খাটে বা বালিশে শোয়া জিনিসটা কি সেটা আমি এখনো চোখে দেখি না। রাকিব চলে গেল মানে রাকিব কোথায় গেল? সে যোগাযোগ করে না আপনার সাথে? না, আমার সাথে যোগাযোগ করে না। এরকম আমার আম্মু বলে যে এখন তো ও সুস্থ হয়েছে, যে আবার মানে সেই মামলা আবার করা হবে, মামলা করা হবে রাকিবের এগেইনস্টে। ওকে, তারপরে সেই বাসা থেকে আমি মানে 1,75,000 টাকা নিয়ে আমি চলে যাই আমাদের বাসা থেকে। এই টাকাটা আসলো কোথা থেকে? আমার আম্মু এরকম আমার নানার বাসা থেকে টাকা নিয়ে আসছিল। ওই টাকাটাই আলটিমেটলি আপনি 1,75,000 টাকা চুরি করে পালালেন রাকিবের বাড়ি যাওয়ার জন্য, তাই তো? হিমা, যেখানটাতে আমরা ছিলাম, আপনি 1,75,000 টাকা বাড়ি থেকে চুরি করে নিয়ে আবার সেই রাকিবের কাছে ফিরে গেলেন কতদিন পরে? 3 মাস পর। 3 মাস পর। এবং এই 3 মাস তো বাড়িতে যা করেছেন এবং আপনার সাথে যা করা হয়েছে তা রীতিমতো অবর্ণনীয়। ফাইন, যাওয়ার পরে কি হলো? 1,75,000 টাকা নিয়ে আমি সরাসরি ওদের বাসায় যাই না, যে আমার বান্ধবীর বাসায় উঠি। সেখান থেকে আমি ওদের শুধু ম্যানেজ করে যে আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করে আসছি, যে কিছুদিন থেকে আবার চলে যাব। আমি কাউকে বলি না যে বাসা থেকে টাকা নিয়ে আসছি। তো ওদের ওইখান থেকে আমি বলছি যে আমি একটু ঘুরতে যাবো, এই কথা বলে আমি রাকিবদের বাসায় যাই। তো বাসায় গিয়ে দেখি রাকিব নেই, মানে রাকিবকে সরিয়ে ফেলে, যে ওর নানু বাসায় পাঠিয়ে দেয়। তো বাসার সামনে গিয়ে আমি আমার শাশুড়িকে ফোন করিয়ে বলছি যে মা আমাকে নিয়ে যান। বলে তোকে আমি চিনি না, তুই কে? মানে এরকম ভাবে অনেক কিছু বলে। আমি বলছি আমি কে, মানে আপনার ছেলে আমাকে বিয়ে করছে, অনেক ধরনের কথা বলে। সে আমাকে চেনে না। তো রাত 1টা পর্যন্ত আমাদের বাসার বাইরে আমাকে দাঁড় করে রাখে। মানে আমি চিৎকার করে কান্না করি, এত চিৎকার করে কান্না করি যে এলাকার অনেক লোকই মানে জড়ো হয়। তো আমি পানি চাই একটা লোকের কাছে, সেই লোকটা আমাকে কি করে পানির সাথে কেরোসিন তেল মিশিয়ে আমাকে পানিটা দেয়। খাওয়ার পরে আমি বুঝতে পারি যে এটা আসলে কেরোসিন তেল মিশানো ছিল। তো আমি বলছি আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন। সেই লোকটা সেখান থেকে চলে যায়। আমি কান্নাকাটি করে, মানে পাশে পাশে একটা মহিলা এসে আমাকে বলে যে দেখো আপু, তুমি এখান থেকে না এসে আমাদের বাসায় চলে আসো, রাতটা কেটে তুমি চলে যাও। পর আমি সেই বাসায় রাত কাটে কোনো মতে। তখন আমি সেখান থেকে চলে আসি। পর আমি সেই আমার বান্ধবীদের বাসায় যাই। বান্ধবীর বাসা থেকে আমি ওই আন্টির সাথে যোগাযোগ করি, যে আমার আন্টির যে দেবর হয়। আমি আপনাকে কিছু কোশ্চেন করি, ছোট ছোট, আপনি একটু মনোযোগ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 1, যে টাকাটা আপনি বাড়ি থেকে নিয়ে আসলেন, এটা তো খোঁজ খবর পেয়ে গেছে আপনার আব্বু? হ্যাঁ। তারপর আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করেনি তারা? হ্যাঁ, ফোনে যোগাযোগ করছে। আমি বলছি যে আমি রাকিবের কাছে চলে আসছি, মানে এখনো তারা জানে আমি রাকিবের কাছে। আচ্ছা, তো এই টাকাটা নিয়ে আপনি কি করলেন? তো 20,000 টাকার মতো আমি নষ্ট করে নিজেই, মানে কিভাবে যে আমি প্রত্যেকটা দিন চাষার আসি, মানে এরকম ভাবে নষ্ট করে। চাষারাতে কি হতো? চাষারাতে কে ছিল? মানে চাষারাই বেশি থাকে, এই কারণে আপনি এসে কখনো খুঁজতেন ওকে? হ্যাঁ, 3 মাস এরকম ভাবে আমার চলে যায়। চলে যাবার পর এই সময়টা আপনি কোথায় ছিলেন এই 3 মাস? আমি মিরপুর ছিলাম। মিরপুর কার বাসায় ছিলেন? ছিলাম আমার বান্ধবীর বাসায়। যে আমি ওর মাকে ম্যানেজ করছি, বলছে যে আন্টি আপনি শুধু আমাকে একটা বাসা ভাড়া করে দেবেন, যা করে আমি করবো। যে বাসা ভাড়া করে সেখানে আমি 10,000 টাকা দিয়ে পার্লারের কাজ শিখি, তার মাঝে মাঝে আমি চাষারও চলে আসি, মানে দুটোটাই কাজ চালিয়ে যাই। এর মাঝে আবার আমি আমার ওই আঙ্কেলের সাথে যোগাযোগ করি, যে আমার বাহিরের ব্যাপারে। কোন আঙ্কেল এটা? আম্মুর যে চাচাতো বোন। ওকে, তার মানে আমার দেবর? হ্যাঁ, তার সাথে যোগাযোগ করেন? হ্যাঁ, মানে সে বাইরে থাকে। ও, সে বাইরে থাকে। ওকে, এই কারণে এখন আমি বলছি, বলে তুমি তো বিদেশি কাজ কি কাজ করবে? তো আমি বলছি আমি পার্লারের কাজ শিখছি, আমাকে সেখানে দেখেন যদি পারেন আমাকে এরকম ব্যবস্থা করে দেন। মানে আপনিও বিদেশে যেতে চাচ্ছেন? হ্যাঁ। কেন? মানে কেন যেতে চাচ্ছি, যে রাকিবকে আমি খুঁজে পাইনি, আমি কার কাছে থাকবো? আমি আমার ফ্যামিলিতেও যেতে পারবো না, ওর ফ্যামিলিতেও থাকতে পারবো না। এরকম ভাবে আমার জীবন চলবে না, আমি নিজের পায়ে দাঁড়াবো, এরকম ভাবে কোনো ইয়া ছিল, আমার স্বপ্ন ছিল। তো তাদের সাথে আমি যোগাযোগ করে আমি বাহিরে যাই। তখন আমার 70,000 টাকা লাগে।
আমার কাছে 90,000 টাকা ছিল। পরে ওই 90,000 টাকা দিয়ে আমি নিজের গয়নাগুলো বানাই, যে ভাবছি যে টাকা যদি থাকে আমার নষ্ট হয়ে যাবে, আমি নিজেও জানি। তো আমার কানের দুল মানে এইসব কোনো কিছু বানাই 90,000 টাকা দিয়েই যতগুলো হয়। তো বানানোর পর আমি মানে লেবালন তাদের ইয়া দিয়ে চলে যাওয়ার পর আমার পার্লারে কাজ দেয়। আমি একটা মাস এত ভালো কাজ করি সেখানে। লেবাননে চলে যান আপনি? হ্যাঁ। ওকে। তো সেখানে চলে যাই, অনেক ভালো মতো কাজ করি, যে তারা আমাকে অনেকটা আদর করে, যে আমি ভাষা শিখতে পারি অনেক অল্পতেই, যে তারা আমাকে আমার ভাষাগুলো শুনে তারা আরো মুগ্ধ হয় যে এত এত দ্রুত তুমি ভাষা শিখলে কি করে, মানে তাদের একটা কোশ্চেন ছিল। তো আমি বলছি সেটা আমি নিজেও জানি না, এক কথা বারবার বলতো যে সেটা আমি অনুভব করতাম যে এটা হবেই, মানে আমি বলতাম। তো যখন নাকি আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের বাংলাদেশে যেমন বলে অসুস্থ, তখন ওদের ওইখানে বলে যে মারিদা। তো আমাকে বলে যে সুবাদ্দিক। তো আমি বলছি কি আনা মারিদা। তো বলে শু। তখন আমি আবার বলছি যে আনা রাজ হন ওঝা, মানে মাথা প্রচন্ড ব্যথা এরকম ভাবে বোঝাতাম, তো পেট ব্যথা এরকম ভাবে বোঝাতাম। তো ওরা তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। মানে 1 মাস পর আমার হাতে আমার বেতনটা দেয়, 1 মাসের বেতন 12,000 টাকা ছিল, মানে 20,000 টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আমার 12,000 টাকা দেয়। তো সেখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায়, মানে 4টা হসপিটাল ঘুরে কোনো রোগ মানে বিধি পাই না। তার 7 দিন পরে আমি এরকম ভাবে বমি করা শুরু করি যে আমার নাক দিয়ে মানে মুখ দিয়ে রক্ত বের হয়। তো ওরা তো অনেক ভয় পায়। তার 2 দিন পরে আমাকে হসপিটাল আবার নিয়ে যায়, অন্য হসপিটালে। দেখে আমার অ্যাপেন্ডিসাইটিস টিউমার, মানে 3 ঘন্টার সময় ছিল যে অপারেশন করতেই হবে। তখন আমার মালিকই তো রিস্কটা নেবে না, যে এরকম ভাবে 3 ঘন্টা যদি ও মারা যায় এরকম রিস্ক নেবে না। তো এটা রিস্ক কে নেবে? তো আমি ওদের বুঝেছি যে কোনো মতো ইয়া করো, যে সেখানে 96,000 টাকা লাগবে আমাদের বাংলাদেশে, যে আমার তো টাকা নেই। মাসের বেতনটা আমার ছিলাম, বলছি এদের যদি তোরা আমাকে মারতে চাস তাহলে তোরা আমাকে মেরে ফেল, আর যদি না মারতে চাস তাহলে তোরা আমাকে বাঁচিয়ে রাখ। তো ওদের টাকা দিয়ে ওরা আমাকে মানে ইয়া করে, সুস্থ করে। তো পরে আমি টাকাগুলো দিয়ে দিই, যে আমার গয়নাগুলো আমি সেখানে কিছু রেখে আসি আর কিছু নিয়ে আসি। তো অপারেশনের 7 দিন পর আমাকে কাজে নিয়ে যায়। তো আমি তো কাজ করতেই পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতেই পারি না। তো আমি ঘুরে ঘুরে পড়ে যাই। ওরা তখন আমার সাথে খারাপ ব্যবহার করে, যে তুই এখানে কাজ করতে পারবি না, তোকে কি করে টাকা দেবো, টাকা দেওয়া যাবে না, এরকম ভাবে বলছে। তো আমি ওর সাথে ঝগড়া করতাম, মানে তর্ক করতাম। তর্ক করে বলছে আচ্ছা ঠিক আছে, তোরা যদি আমার না রাখিস তাহলে আমার বাংলাদেশে পাঠিয়ে দে, আমি যে কোনো একটা জিনিস করবো। বাংলাদেশে আসবো, আমি কি করে আসবো, কোথায় থাকবো, এরকম একটা কল্পনা থাকে। অপারেশনের 15 দিন পর আমার টিকিট কেটে দেয় আমার বাংলাদেশে আসার জন্য। তো হাতে আমাকে 19,000 টাকাও দিয়ে দেয় ওরা। আমি বলছি আতিনি মাফি মাছারি, মানে আমার কাছে কোনো টাকা নেই, আমি বাংলাদেশে যাব কি, আমার বাবা মা কেউ নেই, মানে এরকম ভাবে বুঝাইছি আরবিতে। বোঝানোর পর ওরা বলে কি আচ্ছা ঠিক আছে, তোকে এই টাকাগুলো দিলাম, তুই এই টাকাগুলো নিয়ে থাকবি। তো আমি আসার পর প্লেনে মানে একটা মহিলার সাথে আমার অনেক ভালো ইয়া হয়, তাকে আমি বলি, তাকে ম্যানেজ করে তাদের বাসায় চলে যাই, সেখানে থাকি। সেখান থাকার পর আবার কুদালিয়া চলে আসি, সেখান থেকে আমি আবার পার্লারের কাজে ঢুকি, আবার রাকিবকে খুঁজে পাই না। তো হঠাৎ করে একটা ফ্রেন্ডের নাম্বার ছিল, যে ওর ফ্রেন্ডের আমি ফোন করি, আমি বলছি যে রাকিব কি এখন বাসায় আসছে, বলছে হ্যাঁ, যে ও ফোন ইউজ করে না। আমি বলছি ফোন যখন ইউজ করবে তখন আমার নাম্বারটা দেবেন। ডিসেম্বরের 31 তারিখে ওর সাথে মানে আবার যোগাযোগ হয়, যে রাকিবের সাথে, মানে রং নাম্বারে, জানে না যে আমি হিমা। তো রং নাম্বারে, আসলে আমি রং নাম্বারে যখন আবার নতুন করে কথা বলা শুরু করলাম, যে বলছে আমার বাসা মিরপুর, আমি মিরপুর থাকি। মানে আপনি জানতেন নাম্বার ঠিক আছে, কিন্তু ও বুঝতো যে ওটা রং নাম্বারে কার সাথে কথা বলছে। ওকে ওকে। তো আমাকে রাজ নামে পরিচয় দেয়। আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি, ও বলে রাজ। আমার আন্টির মেয়ের নাম আবার তুলনা। তো আমি আবার ওর পিকচার মানে যা আছে সবকিছু ওরে নিয়ে আসি। তো আমি বলছি আমার নাম তুলনা, আমি এরকম ভাবে থাকি, মানে সবকিছু আমি বলি যে আমার বাবার এত টাকা আছে, আমার আঙ্কেলও বাহিরে থাকে। তো আমি বলছি সবকিছু বলার পর ও তোমাকে বিয়ে করবে, মানে এখন বলে যে তুমি বাসা থেকে চলে আসো, তোমাকে আমি বিয়ে করবো। একই কথা আপনার একই কথা, যেরকম আমি এরকম ভাবে বুঝতাম, আগে যে কথাগুলো ছিল সেই কথাগুলো নতুন করে আবার তোলানো হয়। যে আমি বলছি যে তুমি কি আমাকে বিয়ে করবা, বলে যে হ্যাঁ তোমাকে এক দেখে আমি বিয়ে করবো। মানে আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিকচার দেখো, যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে। তো আমি আমার আন্টির মেয়ের মানে পিকচারটা পাঠিয়ে দিই, যেটা দেখে ওর ফ্যামিলি সবাই মানে পছন্দ করে। ওর আম্মুর সাথে আমি কথা বলছি, আবার সেই আম্মুকেও জড়াই ফেললেন। হ্যাঁ, ওর আম্মু, ওর বোন, মানে ওর ভাইয়া সবাই জানতো যে নতুন মানে কারোর সাথে রিলেশন। তো এরকম করার পরে বিয়ের একটা ডেটই বানিয়ে পড়ে যায়, এই মাসে আমরা বিয়ে করবোই, যে জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে। তো এরকম ভাবে আমি বলছি এখন আমি কি করব, মানে ও দেখা করার জন্য প্রচন্ড পাগল হয়ে যায়, যে ও আসে যাত্রাবাড়ি, আমিও চলে আসি, ওকে আমি দূর থেকে দেখে চলে যাই, কিন্তু ওর কাছে যাই না। তো ও বলছে তুমি আসনি, আমি বলছি হ্যাঁ আমি আসছি, তুমি আমার সাথে দেখা করো, আমি এই কারণে চলে আসছি, এরকম ভাবে বলে চলে আসি। চলে আসার কিছুদিন পরে ও আবার আমাকে দেখার জন্য পাগল হয়, অনেক SMS করে, কথা বলার পর আমি কথাগুলো আবার রেকর্ড করে রাখি, যে কি কথা বলে। বলার কিছুদিন পরে বলে তুমি সত্য করে বলো, তুমি কে, তুমি কি হিমা? তখন আমি কান্না করি, আমি বলছি না আমি হিমা না, আমি হিমা হতে যাবো কেন? তো আমি বলছি আচ্ছা হিমাটা কে, যে মেয়েটার কারণে তুমি আমাকে এত কিছু বলো, সেই মেয়েটা কে? মানে আমি নিজেকে মানে ওর কথা বের করার জন্য করে বলে হিমা নামের মেয়ে, সেটা মেয়ে ছিল 3 বছর আগে, যে এটা আমার শত্রু ছিল,
ও আমাকে এরকম ভাবে বলে যে আমার শত্রু ছিল। তো ওই মেয়েটার সাথে আমার রিলেশন ছিল 6 মাস রিলেশন থাকার পর আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করি। তো ওর বাবা ওর চাচা যারা আছে সবাই আমাকে মারধর করে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, মানে এরকম আমাকে বলে। তখন আমি আরো কান্না করি, আমি বলছি ও কি বলে, ও তো আমার প্রতি আর নেই, আর ওকে আমি এতটা ভালোবাসি, ও আমাকে এই কথাগুলো বলতে পারে। এরকম বলার পর কিছুদিন পরে যে আস্তে আস্তে আমি জানিয়ে দেই, তাহলে আমার আগের কথাগুলো আমি বলি। কিছু কিছু কথা আছে যে কথাগুলো আমি বলতাম, আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম যে আমি হিমা। তো বলে তুমি কি হিমা, আমি বলছি না। বলে তুমি হিমা, তুমি এই হিমা এরকম ভাবে কথা বলে, ঠিক এরকম ভাবে কথা বলতো, যে আস্তে আস্তে কথা বলতো অন্যরকম ছিল। আমি একদিন পরিচয় দিই, হ্যাঁ আমি হিমা, তখন ও অনেকটা কান্না করে বলে তোমাকে আমি অনেক, তোমার ফোন নাম্বারে অনেক ট্রাই করছি, তোমার ফোনটা অফ ছিল। আমি বলছি তুমি আমাকে একটু ট্রাই করো নাই, যদি ট্রাই করতে তাহলে আমি তো 3-4 মাস তো আমি ছিলামই দেশে, তো অবশ্যই আমি জানতে পারতাম যে তুমি আমাকে ট্রাই করছো। তো আমাকে বলে যে আমি তোমাকে নিয়ে আসবো, আবার নতুন করে তোমার সাথে আমি সংসার করব, যে আমার বাবা মা তোমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক সেটা আমি করব। বলে তুমি আমাকে 1000 টাকা দাও, আমি একটা বাড়ি ভাড়া করব, তারপর তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো। আমি সাথে সাথে আমার কাছে তখন 3000 টাকা ছিল, আমি 1000 টাকা পাঠিয়ে দিই। তার 2 দিন পর আবার বলে আমার একটা ফ্রেন্ড আমার কাছ থেকে টাকা পাবে, তুমি আমাকে টাকা দাও 1000। তো আমি আবার 1000 টাকা পাঠাই। যে আমার এরকম আমার মাথায় এখন বর্তমানে টিমার হয়েছে যে আমি ডাক্তারের কাছে যাব। যখন নাকি ডাক্তারের কাছে যেতে যাই তখন ও আমাকে আবারও ফোন করে যে হিমা আমাকে টাকা লাগবে, তুমি আমাকে টাকা দাও। মানে সবসময় আমার কাছে টাকা ছাড়া কিছুই বোঝে না। তো ওকে আমি এরকম ভাবে টাকা পাঠাই। 10,000 টাকা পাঠানোর পর ও অস্বীকার করে যে আমাকে চেনে না, আমি কে, কবে টাকা পাঠিয়েছি, এরকম ভাবে অনেক খারাপ ব্যবহার করে। আমি বলছি রাকি তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসছি, আমি আমার বাবা মা ছেড়ে চলে আসছি, টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, আমি কোনো কিছু করিনি, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ। এরকম ভাবে বোঝানোর পর ও বলে কি তোর জন্য দুনিয়া পাগল হতে পারে কিন্তু আমি পাগল না। তো আমি বলছি তুমি এটা কি বলছো, মানে অনেক অ্যাভয়েড করে আমাকে। তখন আমি বলছি দাঁড়া, ও যেরকম আমাকে সেই রকম হতেই হবে। আমি বলছি দাঁড়া, আমি একটা ছেলের কথা বলবো, দেখবো যে ওর খারাপ লাগে কিনা। তখন আমি ওকে বলি যে রাকিব, সাব্বির নামের একটা ছেলের সাথে আমার রিলেশন হয়, যে ওকে আমি বিয়ে করব। বলে যে আচ্ছা তোকে যে বিয়ে করবে তোকে ইউজ করার জন্য বিয়ে করবে, এরকম ভাবে অনেক মানে বলে। তো তার পরের দিন আমি প্ল্যান করি যে আমি বলবো যে আমি বিয়ে করব, এরকম একটা করে যে আমি বলছি রাকিব আজকে আমি বিয়ে করব, তুমি আমাকে ক্ষমা করে দিও, এরকম অনেক কিছু বলি। বলার পরে রাকিব আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুই বিয়ে করে গিয়ে, তোকে কে বিয়ে করে। তো রাত 8টার পরে ও আমাকে অনেক ফোন করার পর আমি ফোনটা রিসিভ করি না, যে বুঝতে পারুক যে আমি সত্যি বিয়ে করছি। ওর একটা ফ্রেন্ড মানে রনি আমাকে ফোন করে বলে যে হিমা তুমি কি সত্যি বিয়ে করছো। আমি বলছি হ্যাঁ ভাই আমি সত্যি বিয়ে করছি, আমি সিরিয়াসলি আমি কান্না করছি আর বলছি যে ভাইয়া হ্যাঁ আমি সাব্বিরকে বিয়ে করছি, সাব্বির এখন ওর ফুপির বাসায় মিষ্টি নিয়ে গেছে আর একটু পরে চলে আসবে। রাকিবের কাছে তখন ফোনটা ছিল না, তো ওর ফ্রেন্ডের কাছ থেকে ফোনটা নিয়ে যাওয়ার পর আমার সাথে মানে রাতে 8টার সময় আমাকে ফোন করে বলে হিমা তুমি কি সত্যি বিয়ে করছো। আমি বলছি হ্যাঁ আমি সত্যি বিয়ে করছো। তখন আমার অতীতের কথা মনে করিয়ে দেয় যে তোমার কি মনে পড়ে তুমি গোসল করে আসতে, আমি তোমার জামা কাপড় চেঞ্জ করে দিতাম, তোমার চুলগুলো আমি শুকিয়ে দিতাম, মানে তুমি রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে, তোমার কি মনে পড়ে একদিন তোমাকে ঘুরতে নিয়ে গিয়ে তোমার পায়ে থেকে জুতা পড়ে গেছিল, তুমি হাজার হাজার মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরছিল, তোমার কি এইসব মনে পড়ে না। মানে আমার অতীতের সব কথা আমাকে মনে করিয়ে দেয়, আমি কান্না করি। আমি বলছি দেখো আমার কিছু করার নেই, আমি সাব্বিরকে বিয়ে করবো, সাব্বির অনেক ভালো ছিল, ওকে নিয়ে আমি সংসার করবো। রাকিব তো এত কান্নাকাটি করে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি এইসব করছি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য। তখন আমি বলছি 3টা বছর প্রায় হয়ে যায়, তুমি আমাকে পরীক্ষা করতে করতে এ পর্যন্ত নিয়ে আসছো, তুমি আমাকে যা বলছো আমি সব শুনছি, এখন আর শুনবো না। 2 দিন পরে রাকিব বলে তোমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাও তোমাকে আমি নিয়ে আসবো। এরকম বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে চলে আসবো, সাব্বির আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এরকম বলার পর রাকিব বলছে আচ্ছা ঠিক আছে নিয়েই আসবো। তো 2 দিন পরে আমার কাছে টাকা চায়, আমি আবারও টাকা পাঠাই, যে 200, 100, 500 টাকা যেরকম ভাবে টাকা চায় আমি সবসময় টাকা পাঠাই। আমার একটা বান্ধবী ছিল শোভা, যার কথা আমি বলছি, তো সবাইকে আমি সবকিছু বলি, সবাই এরকম এরকম ঘটনা ঘটে গেছে, এখন কি করব। বলে তুই এতটা কষ্ট এত ঝড় ঝাপটা সহ্য করে আসিস, তুই আমাদের কিছু জানালি না কেন। তো আমি বলছি কি করে জানাবো, আমি যে ভালোবেসে বিয়ে করছি আর আমি চাই না যে আমার ভালোবাসার কলঙ্ক হোক, এরকম ভাবে বোঝানোর পরে বলে যে আচ্ছা ঠিক আছে ওর যদি কোনো ফ্রেন্ড থাকে তার নাম্বারটা আমাকে দে, ওকে সাহায্য করার দায়িত্ব আমাদের। তো আমি বলছি কি করবি, বলে কি তুই কয়েকটা দিন ওর সাথে শুধু কথা বলবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে বলবো না। ওরা আমার বান্ধবী মানে ওর বন্ধু রনিকে বলে রনি ভাইয়া হিমা তো মারা গেছে। রাকিব কেয়ার করে না, কোনো কিছুই কেয়ার করে না যে আমি বেঁচে আছি না মরে গেছি, কোথায় আছি কি করছি, মানে কোনো কিছুই মানে মনে করে না। তো আমার বান্ধবী বলে কি এরকম ভাবে হবে না। আমি বলছি কখনো হবে না, 2 বছর আগে হয়নি, আমি ওর জন্য এত কিছু করছি তবুও হয়নি, আর এখন কি করে হবে। কিছুদিন আগে মানে রোজার মধ্যে তখন আমার টাইফয়েড জ্বর হয়, শাকিল ভাইয়া তখন আমাকে ফোন করে
ফোন করার পর আমি শাকিল ভাইয়ের সাথে কথা বলি, আমি রাকিবকে জানাই। রাকিব আমাকে বলে যে তুই অনেক ভুল করছিস, তুই খারাপ মেয়ে, তুই খারাপ কাজ করে বেড়াস। আমি বলছি না, আমি খারাপ কাজ করব কেন? তো বলে যে তুই জীবনের গল্প গিয়ে সবকিছু বলবি, তারপর তুই কোনটা ভুল করেছিস কিনা সেটা আমি শুধরে দেবো। সবসময় কি কথা বলতো, আমি বলছি আমার ধারে আমি যে ভুল করছি সেটা আমার মনেই হয় না। আমি ভুল করলে ওই একটাই ভুল করছি, যে এটা আমার যে প্রেগনেন্ট ছিলাম আমার বেবিটা নষ্ট করছি, এটা ছাড়া আমি কোনো ভুল করিনি। আর আমার বাবা মার টাকা নষ্ট করছি, সেটা আমার বাবা মার উপর, তোমার উপর কোনো কিছুই না। আমি বলছি আচ্ছা একটা ঈদ গেছে, আমি কোনো কিছু পরিনি, আমার তো নতুন জামা পরতে ইচ্ছে করে, সবার সামনে ঘুরতে ইচ্ছে করে। তো ও বলে আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো, তোমাকে নতুন জামা কিনে দেবো। এই কথা বলে যে তুমি আমাকে আজকে 200 টাকা পাঠাও। তখন আমি ওকে 200 টাকা পাঠিয়ে দেই, বলে যে ঈদের আগের দিন তোমাকে আমি জামা কাপড় পাঠিয়ে দেবো, টাকা পাঠিয়ে দেবো। তো তার আগে আমাকে বলে যে হিমা তুমি আমাকে প্যান্ট আর শার্ট কেনার টাকা দিবা, আমি তোমাকে তোমার জামার কেনার টাকা দেবো। আমি বলছি তুমি এটা কি বলছো? সেই দিন রাতে ওর একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা আমাকে এত বিশ্রী ভাষায় কথা বলছে, মানে কি বলবো, যে বলে তুই এই এলাকায় আসবি, এই ছেলেটা এখন ভালো কাজ করছে আর তুই ওকে জ্বালাচ্ছিস, তুই এলাকায় আয়, যে তুই যে দেশের মধ্যে একটা খারাপ মেয়ে সেটা আমরা ছিল লাগিয়ে দেবো, তুই একটা নষ্ট মেয়ে, মানে বিশ্রী ভাষায় ভাইয়া কথাগুলো বলে। ঈদের আগের দিন আমাকে ফোন করছি, ও বলে কি তুই রং নাম্বারে ফোন করছিস, সরি আপনি রং নাম্বারে ফোন করছেন, এরকম বলার পরে ঈদের পর থেকে ওর ফোনটাও অফ। এখন ভাইয়া আমি কাল মানে পরশু দিন এখানে আসছি, আসার পর আমি শাকিব ভাইকে সবকিছু বলছি, ভাইয়া এরকম আমার সমস্যা, আমি কাজ করতে পারি না, আমি খেতে পারি না, আমার অনেক সমস্যা, আমি কি করব? আমার মাথার জন্য আমি এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি না, যে মাথা ঘুরে পড়ে যায়। আমি বিদেশে যাওয়ার জন্য আবার নতুন করে মানে করে যে পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, যে আমি যাব। তো আমি ইচ্ছে করলে ঈদের আগে যেতে পারতাম, যে আমার মাথার জন্য আমি যেতে পারি না। আপনি আমাকে বলেন তো আপনার বাবা মার কাছে আপনি ফিরে যাননি কেন? আমি ফিরে যাইনি, যখন আমি বাসা থেকে চলে আসি আমার আব্বু বলছে হয়তোবা তুই এ বাসায় থাকবি, নয়তোবা আমি থাকবো। সেই দিন আমার বাবা মনে করেন যে গাছের সাথে মানে সেও মানে ফাঁস নিয়ে মারা যাবে এরকম কোন কিছু প্ল্যান করে। এই কারণে আমি বলছি আমি আমার জন্য যখন এত কিছু হতো আমি এই বাসা থেকে চলে যাই, তখন আমি টাকাগুলো নিয়ে চলে আসি একবারে, যে তারপরে আমি বাসায় যাই না। কিসের টাকা? 1,75,000 টাকা বাবা এই কাজ করার পরে আপনি নিয়েছিলেন। হ্যাঁ। তারপরে তো আপনি দেশের বাইরে থেকে ফিরে আসলেন, রাইট? হ্যাঁ। তারপরে আপনি জাননি কেন? তারপরে এই কথা মনে করি আপনি জাননি নাকি আর পরে যোগাযোগ করেন নাই? মানে যোগাযোগ করার বলতে কি আমার ভাবির নাম্বার ছিল, তো আমি আমার ভাবিকে অনেকবার ট্রাই করি, তো আমার ভাবি ফোনটা রিসিভ করে আমাকে বলে যে যেদিন শুনবো যে তুই মারা গেছিস রাকিব সেটা বলবে যে তুই মারা গেছিস, তুই আমাকে ফোন করবি না। তাই কিছুদিন পর আবার ফোন করতে যাই, ফোনটা অফ, মানে সবার ফোনটা অফ থাকে। আর মানে আমাদের বাসাটা আগে মানে ঘের মানে বাসার কেউ আপনাকে পছন্দ করে না, মূল কথা হচ্ছে এটা। নোবডি লাইকস ইউ। আমাদের হেলো 892 এর অনেক শ্রোতাই আপনাকে পছন্দ করছে না। বাট দেয়ার ইজ এ বিগ 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 কোশ্চেন মার্ক, প্রিয় শ্রোতা। দ্য এজ ইজ 16। একটা শব্দ আছে সুইট 16, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে 16টা কিভাবে বিটার এক্সপেরিয়েন্সের জন্ম হতে পারে, এবং 16 বছর বয়সে একটা কিশোরীর দ্বারা কত বড় রকমের ভুল হতে পারে, সেখানে ফ্যামিলির ঠিক মতো টেক কেয়ার না থাকলে, নিজের জায়গাটা ঠিক মতো না বুঝলে, এবং একই সাথে 16 বছরের একটা মেয়ে, তার তো অনেক কিছু বোঝার থাকে, সেই জায়গাটা থেকে সে যদি নিজের প্রতি খেয়াল না করে, সে যদি তার ভবিষ্যৎটাকে দেখতে না পারে, সবকিছু মিলিয়ে এটা যে একটা লাইফটা যে পুরোপুরি একটা জাহান্নাম হয়ে যেতে পারে, তার একটা বেস্ট এক্সাম্পল আজকে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি। আমরা কিছুদিন আগে এরকম একজন বন্ধু পেয়েছিলাম যে একটা ছেলেকে ভালোবেসে সে সমাজ সংসার সবকিছু ছেড়েছে, তারপরে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। দিস ইজ নট অন ওয়ান এক্সাম্পল, এরকম এক্সাম্পল মাঝে মাঝে হেলো 892 পাওয়া যায়। কিন্তু আমরা এটা বারবার মনে করিয়ে দেবার চেষ্টা করি যে এটা কত বছর বয়সে হচ্ছে। এটা দেখুন বয়ঃসন্ধিকালের একটা বয়স, এটা কত বছর বয়সে হচ্ছে? বয়ঃসন্ধিকালের বয়স পার হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা দেখি, যত বেশি বাধা হয়ে আসে তত বেশি আবেগ তীব্র হয়, যত বেশি ঝামেলা তৈরি হয় তত বেশি উৎকণ্ঠা, তত বেশি সেই মানুষটাকে মনে পড়ে। দেখুন যে রাকিব সারা বছর পাত্তা দিল না এই মেয়েটাকে, যখন রাকিবের কাছে বলছে আমি সাব্বিরকে বিয়ে করতে যাবো, মিথ্যা মিথ্যা, সে রাকিব তার জন্য হাউমাউ করে কান্নাকাটি করছে। এই যে সিলি কিছু ইমোশন লাইফের জন্য, ফুল অফ ইমোশন যেটাকে বলে, এই ইমোশন গুলো দিয়ে আসলে জীবন চলে না। জীবনে চলার জন্য শক্ত কিছু পাটাতনের দরকার হয়। সেই পাটাতনটা হচ্ছে লেখাপড়া, ক্যারিয়ার, ফ্যামিলি, সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নেয়া যে আমি সামনের দিনগুলোতে কিভাবে চলবো। ওর জীবনে সবচেয়ে বড় ভুল মনে করছে ওর সন্তানটাকে নষ্ট করা। ওর সন্তান যদি দুনিয়াতে আসতো সেটা যে আরো কত বড় ভুল হতো সেটা ও বুঝতেই পারছে না, বিকজ ও এখনো ইমোশনের মধ্যে আছে। কারণ সে সন্তান যদি সে সন্তানের ভরণ পোষণ কে দেবে, সে সন্তান কোথায় বড় হবে? হ্যাঁ, সবকিছু মিলিয়ে ও নিজে এখন ব্রেন টিউমারের একটা পেশেন্ট, এবং সবকিছু মিলিয়ে পুরো লাইফটা যে 16তে গিয়েই মোটামুটি একেবারে ম্যাসাকার অবস্থা, সেটা নতুন করে বলার কিছু নেই। আপনি কি আপনার নিজের ভুলগুলো দেখতে পান যে আপনি কোথায় কি ভুলগুলো করেছেন? আপনার কি এখনো মনে হয় যে আপনি ভুল করেন? হ্যাঁ, আমি ভুল করেছি অনেকগুলোই, যেটা আমি বলবো যে আমার বাবা মার বেশিরভাগ আমি আমার বাবা মাকে মানে
কষ্ট দিয়ে যে এতগুলো টাকা নিয়ে চলে আসছি বারবার, একবার না 7 বার আমি বাসা থেকে চলে আসি ওর জন্য। যে আমার বাসা থেকে সবাই একটা কথা বলে যে একবার মানুষ ভুল করে, বারবার নয়। আর তুই বারবারই ভুল করলি। সেই ভুলটা তুই তো টাকাগুলো নিয়ে আমার চিন্তা না, সবচেয়ে চিন্তা হলো যে তোকে নিয়ে রাকিব সংসার করবে কিনা, এটা নিয়ে তো আমাদের চিন্তা। আসলে আমি এখনো আমার বাবা মা বা কাউকে আমি বুঝতে দিই না যে আমি এতটা কষ্টের মাঝে আছি। আমার অনেক খারাপ লাগে যে প্রতিটা রাত যে আমি আমার মাকে ছাড়া আমি কখনো ঘুমাতাম না, যে আমার প্রতিটা রাত যেত আমার মা আমার হাত বুলিয়ে দিত, এরকম করে কাটতো। আর এখন আমি কোথায় থাকি, কিভাবে থাকি, কেউ আমার খোঁজ খবর নেয় না। আসলে আমি এখনো রাকিবের প্রতি পড়ে আছি। কাল রাতে রাকিবের ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে 17 তারিখে রাকিব বিয়ে করবে। আসলে আমি এরকম ছিলাম যে কখনো না খেয়ে থাকতে পারতাম না, যে আমি সবসময় খাবারের তালেই থাকতাম, যে একটার পর একটা ছিলই আমার খাবার। আর এখন আমার দিন যে আমি না খেয়ে থাকি, আমার মনে হয় না যে আমি না খেয়ে থাকি। যখনই যাই খেতে চাই আমার রাকিবের কথা মনে পড়ে যে এইটা আমার রাকিব আমাকে এনে দিত। এখন যদি আমি 1000 বারো না খেয়ে থাকি, কেউ আমাকে বলবে না যে হিমা তুমি না খেয়ে আছো। প্রায় 3টা বছর হয়ে যায় আমি খাটে ঘুমাতে পারি না, যে খাট ছিল আমি ঘুমাতে পারতাম না। আমি রাকিবকে সবকিছু বলি, রাকিব যদি ভুল করে থাকে আমি তবু রাকিবকে অ্যাকসেপ্ট করবো। দিস ইজ দ্য স্টোরি অফ লাইফ। এটাই হচ্ছে হিমার জীবনের গল্প। আমরা একটা ব্রিদিং স্পেস নিতে চাই একটা গানের মধ্য দিয়ে। শুধু এতটুকুই বলার আছে, ওর একটা বিশাল মানসিক পরিবর্তন দরকার। ও কিন্তু সবচেয়ে বড় পেনাল্টি যেটা পাচ্ছে, ও স্টিল ইন লাভ উইথ রাকিব। 16 বছর বয়স কিছুই না। আমি একটু সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চাই, একটু নিজেকে কন্ট্রোল করুন প্লিজ। আপনাকে শক্ত হতে হবে এবং আপনাকে ইমোশন দেখিয়ে আপনাকে ইমোশনের জায়গা থেকে বের করা যাবে না, বিকজ আপনি রং ইমোশনের মধ্যে রয়েছেন। হ্যাঁ, আপনি ভুল করছেন। আপনার প্রথম ভুল হচ্ছে, দ্বিতীয় ভুল এবং তৃতীয় ভুল, সব ভুলই হচ্ছে আপনার লাভ। পুরো লাভটাই আপনার ভুল। হ্যাঁ, এখানে আসলে ইমোশন দেখানোর কোনো জায়গা নেই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনার প্রতি কোনো ইমোশন দেখানোর কোনো জায়গা খুঁজে পাইনি। প্রথম কথা হচ্ছে এটা। কেন বলছি, একটা ছেলেকে আপনি বকাঝকা করতে গিয়ে আপনি তার প্রেমে পড়লেন, ঠিক আছে, ভালো কথা, পড়েছেন, হয় সবার লাইফে, বয়স অনেক কম। তারপরে আপনি একের পর এক ছেলেটা আপনার সাথে যে ব্যবহার করেছে বা আপনি যে ব্যবহার করেছেন, গলায় ফাঁসি নিতে গিয়েছেন, সবকিছু মিলিয়ে আপনি ছেলেটার প্রতি এখনো যে অ্যাডিকশনের মধ্যে রয়েছেন, সেই অ্যাডিকশনটাকে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। কিন্তু সেটার জন্য আমি আপনাকে দোষ দিই না, কারণ অ্যাডিকশন আপনি নিজে হাতে আপনার কাছে নিয়ে আসেননি। আপনার এখানে যেটা দরকার ছিল, খুব ভালো করে আপনাকে কাউন্সেলিং করা, খুব ভালো করে আপনাকে প্রতি মুহূর্তে বোঝানো, প্রতি মুহূর্তে আপনার পাশে বন্ধুর মতো থেকে আপনাকে হেল্প করা। সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারতো, আপনার ভালো ফ্রেন্ড সার্কেল হতে পারতো, যারা আপনার বিপদের পাশে এসে দাঁড়াবে। হয়তো সার্টেন পিরিয়ড অফ টাইম, 6 মাস খুব কষ্ট হতো, 1 বছর খুব কষ্ট হতো। আপনি যদি লেখাপড়ার দিকে ঠিক থাকতেন, আপনার যদি বাকি স্ট্রিমগুলো ঠিক থাকতো, আপনি এই ঝামেলা থেকে বের হয়ে আসতে পারতেন। কারণ বয়ঃসন্ধিকালের এই যে ঝামেলাটা, সেটা খুব বেশি দিন থাকে না। বয়ঃসন্ধিকাল পার হয়ে যাবার পরপরই মানুষ বুঝতে পারে যে তার জীবনে কত বড় একটা ভুল হতে চলেছিল। শুধু এতটুকুই বলা আছে। কিন্তু স্টিল ইউ আর ইন ডেঞ্জার। আপনি এখন পর্যন্ত বিপদের মধ্যে আছেন, কারণ আপনি রাকিবের অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারেননি। দেখুন, এটা আপনি আপনার জায়গা থেকে বুঝবেন না, কিন্তু আমি, ওর যারা ফ্যামিলি মেম্বার আছে তারা হয়তো আজকে এখানে শুনছেন, বাবা মা যারা আছেন তারা হয়তো শুনছেন, তাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট রেখে একটা কথা বলতে চাই। শি ইজ ইউর বেবি, সে আপনার সন্তান, এবং ও যদি ভালো মন্দ কিছু করে সেটা আপনার ফ্যামিলির প্রেস্টিজের উপর গিয়ে পড়ে। এতদিন পড়েছে, ইনফ্যাক্ট ও খারাপ আছে, সে কারণে আপনারাও খারাপ আছেন। কিন্তু ওকে ভালো না করে, ওকে ফেলে দিয়ে, ওকে মাইনাস করে দিয়ে কোনোভাবেই সামনের দিকে এগোনো কোনোভাবে সম্ভব না। সুতরাং ভালো হোক মন্দ হোক, ও কিন্তু আপনাদেরই সন্তান। ওকে নিজের কাছে নিয়ে প্রতি মুহূর্তে বোঝাতে হবে এবং প্রতি মুহূর্তে জীবনের শেষ দিন পর্যন্ত ট্রাই করে যান। এটা একজন বাবার, সৎ বাবার দায়িত্ব, এটা একজন সৎ মার দায়িত্ব। সুতরাং সেই জায়গাটা থেকে আপনাদের প্রতি আমাদের লাখো শ্রোতাদের পক্ষ থেকে রিকোয়েস্ট, আমরা কিছুই করতে পারবো না, আমরা হয়তো কিছু টাকা দিয়ে হেল্প করতে পারি বা কিছুদিন হয়তো একটু সান্ত্বনা দিতে পারি। এই একটা এপিসোডের যে জীবনের গল্প, সেটা আরেকটা এপিসোডের জীবনের গল্পের কাছে হারিয়ে যাবে। মানুষের ইমোশন খুব বেশি দিন থাকবে না। আজকে রাতে শোনার পরে সকাল পর্যন্ত হয়তো ঘুমোতে পারবে না, তারপরে ভুলে যাবে। হ্যাঁ, তো আমাদের কাছে আসলে খুব বেশি কিছু করার নেই। আমরা শুধু এতটুকু মেসেজ দিতে পারি, আপনারা সতর্ক হন সে কারণে। কিন্তু ওকে ভালো থাকতে হলে ওর ফ্যামিলির কাছে ফিরে যেতে হবে। সেই ফ্যামিলির কাছে আমরা করজোরে রিকোয়েস্ট করছি, প্লিজ টেক হার ব্যাক, ফিরিয়ে নিয়ে যান। আপনারা ওকে আপনাদের জায়গাটা থেকে বোঝান এবং কোনোভাবে অত্যাচার করে না, প্রতি মুহূর্তে ভালো ভালো আচরণ দিয়ে। ও ধরে নেন ও একজন মানসিক পেশেন্ট হয়ে গেছে, ওকে বোঝান, প্রতি মুহূর্তে কাউন্সিলিং করেন, একজন সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে নিয়ে যান, একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।
ওকে বোঝালে ওকে এখনো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। মাত্র 16 বছর বয়স, এই 16 বছর বয়সে একটা মানুষের জীবন শেষ হয়ে যায় না। শি হ্যাজ গোল্ডেন টাইম, পুরো জীবনটাই সম্ভাবনাময়। হ্যাঁ, সামনের দিনগুলোতে যে ও খুব ভালো একজন ডাক্তার হতে পারবে না, সামনের দিনগুলোতে যে ও খুব ভালো কিছু করতে পারবে না, এই কথা একবার নিশ্চিন্ত করে বলা যায় না। সুতরাং সেই জায়গাটা থেকে ফ্যামিলির প্রতি আমাদের এই রিকোয়েস্টটা থাকবে। হিমা, লিসনারদেরকে আপনার কি বলার আছে? লাখ লাখ শ্রোতা এই মুহূর্তে আপনাকে শুনছে। প্লিজ বি কন্ট্রোল। আপনি কিছু বলুন আমাদের, আপনার জীবনের অভিজ্ঞতা থেকে লিসনারদেরকে বলুন। ওই, আমি শুধু একটা কথা বলবো, আমি পৃথিবীতে বড় একা হয়ে গেলাম। এতদিন আমার সব ছিল, আমি সবসময় ভাবতাম যে আমার একই বাবার কাছে ফিরে আসবে। কারণ পর থেকে আমি ভাবতে পারি না আমার একই বাবার কাছে ফিরে আসবে। এত অত্যাচার, এত কিছু সহ্য করেছে ভেবে